সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে। মাহবুব চান্দু মুক্ত কথা অনুষ্ঠান নিয়ে আজকে বসেছি 8ই মার্চ নারী দিবস উপলক্ষে। কথা বলবো একজন মেহেরপুর জেলার জয়িতা নারী, যার জীবনের যুদ্ধ, তার ব্যক্তি জীবনের নানান ঘটনা, তার শিক্ষা, তার সংসার জীবন, সমস্ত কিছু নিয়ে কথা বলবো। যিনি বসে আছেন অতিথি হিসাবে, তিনার নাম আকলিমা খাতুন। সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গাংনীতে। উনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তার মুখ থেকেই সেই গল্প শুনব। আমি যে চেয়ারে বসে আছি, আমার উল্টো দিকে উনি যে চেয়ারটায় বসে আছেন, ওই চেয়ারটা হুইল চেয়ার। তার জীবনটা চলছে হুইল চেয়ারে। কিন্তু আকলিমা খাতুন একটা সময় সুস্থ মানুষ ছিলেন আমাদের মতো। উনি হেঁটে চলে বেড়াতেন। মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন তিনি। অনার্স কমপ্লিট করেছেন। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে মাস্টার্স করেছেন। চাকরি করছেন, সংসার করছেন। তার 6 বছরের একটা সন্তান আছে, নাম আদনান আহমদ। তার স্বামী, তিনিও ডিজেবল। তিনিও তার শারীরিক প্রতিবন্ধিতা নিয়েই বেঁচে আছেন। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাদের যে সামাজিক দায়বদ্ধতা নিয়ে, এই বিষয়গুলোকে নিয়ে তাদের যে চলাফেরা, তাদের জীবনের যে লক্ষ্য, তাদের জীবনের যে সংগ্রাম, আমরা যে কোনো সুস্থ মানুষ তাদের সেই সংগ্রামের কাছে হার মানি। সেই আকলিমার কাছ থেকেই তাদের জীবনের গল্প শুনব। আর আজকে এই আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সকল নারীর প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। আকলিমা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মুক্ত কথা অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আচ্ছা, আলোচনাটা যদি এইভাবে শুরু করি, আপনার শৈশব জীবন বাবা মার বাসায়, সেখান থেকে আপনার লেখাপড়া এবং এই দুর্ঘটনা কবলিত হওয়া, তার ট্রিটমেন্ট, এই ধারাবাহিকতা দিয়ে যদি আলোচনাটা শুরু করি। আমি ছোটবেলাতে ভালোই ছিলাম। তো সব আলোচনা করার আগে আসলে ধন্যবাদ দিতে চাই মেহেরপুর প্রতিদিনকে, যে আজকে এমন একটা দিনে আজকের এই আলোচনায় আমি অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য নিজেকে ধন্য মনে করছি আমি। তো এবার আমি আমার জীবনের গল্পে যাই। আমি ছোটবেলা থেকে সুস্থ স্বাভাবিক ছিলাম এবং খুব মেধাবী ছিলাম। আমরা 9 ভাই বোন, 6 ভাই 3 বোন। আমার বাবা কৃষি কাজ করতেন এবং ব্যবসা করতেন। তার উপরে ভিত্তি করেই, মানে তার ইনকামের পয়সাতেই আমরা 9 ভাই বোন লেখাপড়া করতাম। তো আমার কাছে সবচেয়ে গর্বের একটা বিষয় আমার বাবা মার কাছে, যে এতটা পরিশ্রম করে ওনারা আমাদের 9 ভাই বোনকে শিক্ষিত করেছেন। এটা আমার কাছে অনেক বড় গর্বের এবং অনেক আনন্দের একটা বিষয়। এবং আমরা যখন 9 ভাই বোন লেখাপড়া করতাম, আমরা এক হারিকেন বা এক বাতির আলোতে বসে পড়াশোনা করতাম। তখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। কারেন্ট আসছে যখন আমি তো 8-এ কি 9-এ পড়ি, সেই সময় কারেন্ট আসছে। তার আগ পর্যন্ত কারেন্ট ছিল না আমার বাসাতে। তারপরে যখন কারেন্ট আসলো, তারপরে আমরা ভাই বোনরা সবাই আলাদা আলাদা রুমে ওইভাবে কারেন্টের আলোতে পড়লাম। কিন্তু তার আগ পর্যন্ত আমরা এক হারিকেনে হয়তো 3-4 জন ভাই বোন একসাথে পড়াশোনা করেছি, বা সবাই একসাথে পড়াশোনা করেছি। এভাবে আল্লাহর রহমতে বেশ ভালোই চলছিল। পড়াশোনা করতে করতে যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন আমার বাস অ্যাক্সিডেন্ট হয়। সেটা ছিল 2006 সালে মার্চের 5 তারিখে। আমি মেহেরপুর সরকারি কলেজে পড়তাম। তো কলেজ থেকে বাড়ি ফেরার পথেই মূলত আমার দুর্ঘটনা হয়। তারপরে 17 দিন আমার জ্ঞান ছিল না। যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি দেখি যে আমি
ঢাকা পঙ্গু হাসপাতালের বেডে শুয়ে আছি। তো এভাবেই কেটে গেছে আর কি অনেকদিন। তারপরে পঙ্গু হসপিটালে আমি 3 মাস ছিলাম। 3 মাস পরে আমি বাড়িতে আসি। ওখানকার ডাক্তার আমাকে বলেছিল যে 18 মাসেই আমি সুস্থ হয়ে যাব, কিন্তু যখন বছর শেষ হচ্ছে কিন্তু আমার কোনো ইমপ্রুভমেন্ট ছিল না ওই জায়গায়। তো সঙ্গত কারণেই আমার মনে সন্দেহ জাগছিল যে আমি আর হয়তো কখনোই ভালো হব না। তো যখন আমি দেখলাম যে আমার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন আমার ভিতরে সমস্ত বেঁচে থাকার আশাটা শেষ হয়ে যায় এবং আমি মৃত্যুর প্রহর গুনি। এবং আমার মনে আছে আমি 1 বছর হচ্ছে 365 দিনে হয়, আমি 359 দিন মানে আকাশ কি জিনিস দেখিনি। এবং এই 359 দিন শুধু মৃত্যু কামনা করে গেছে যে কিভাবে মারা যায়, কিন্তু কোনোভাবেই আসলে আমার মৃত্যু হয়নি। অনেকের অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, অনেক কিছু শুনেছি, কিন্তু তারপরে পরিবারের একটা বড় সাপোর্ট ছিল। সবাই যে সাপোর্ট দিয়েছিল তা না, যেহেতু আমার একটা বড় পরিবার ছিল। কিছু পরিবারে কিছু লোক আমার পক্ষে ছিল, কিছু ছিল না। তো তাদের সহযোগিতায় আমি কি বলবো, তখন আমাকে আবার পুনরায় 1 বছর পর আমাকে সিআরপিতে নিয়ে যায়। সিআরপিতে নিয়ে যাওয়ার পরে যখন আমাকে ডাক্তার দেখে, তো ওখানে আমাকে ভর্তি নিবে না। ওখানে ভর্তির কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে হয় নতুন রোগী হতে হবে, অথবা তার ঘা জাতীয় কোনো সমস্যা থাকতে হবে, কোনো অসুস্থতা থাকতে হবে। কিন্তু আমার কোনো অসুস্থতা ছিল না, একটাই যে আমি হাঁটতে পারি না, তাছাড়া আমার আর কোনো সমস্যা ছিল না। তো যখন আমাকে ওখান থেকে ফেরত পাঠাবে এমন একটা চিন্তা ভাবনা, তখন ওই সমাজ কল্যাণে মতিন ভাই নামে একজন ছিলেন। উনি আমার চোখে মুখে কি দেখেছিলেন আমি জানি না। তখন আমার ভাই মা ছিলেন সাথে। তো আউটডোর থেকে আমার ভাই এবং মাকে বললে যে আপনারা একটু দাঁড়ান, আমি একটু ঘুরে আসি অফিস থেকে। উনি তখন ঘুরে আসলেন, এসে বললেন যে নিয়ে আসেন, আপনারা একটু ভর্তির ব্যবস্থা হবে। তো উনি ভর্তির ব্যবস্থা করলেন এবং উনি ওই সময় বলেছিলেন যে আকলিমা হাঁটতে পারবে কি জানি না, তবে একে দিয়ে অনেক কিছু করা সম্ভব, এ জীবনে অনেক কিছু করতে পারবে। তো 359 দিনের পরে আমি সিআরপিতে ভর্তি হই। সিআরপিতে ভর্তি হওয়ার আমাকে 5 দিন পর আমাকে হুইল চেয়ারে তোলা হয়। আমি আবার কান্না শুরু করি যে আমার জীবনটা আবার হুইল চেয়ারে বন্দি হয়ে গেল। সেদিন অনেক কেঁদেছিলাম। প্রথম যখন হুইল চেয়ারে তোলা হয় তখন আমি প্রচুর কেঁদেছিলাম যে এই জীবন আমি আসলে চাই না, এটা আমার জীবন হতে পারে না। তো পরে সিআরপিতে যাওয়ার পরে যখন 5 দিন পরে তুললো, সেদিন কেঁদেছিলাম, কিন্তু আমি কখনো কারোর দিকে তাকাইনি যে আমি এই জীবন নিয়ে আমি কারোর দিকে তাকাবো না। আমি আমার এই চেহারা বা আমাকে আমাকে আমি কারোর সামনে উপস্থাপন করব না, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো ওখানে সিআরপিতে সমাজ কল্যাণে জব্বর ভাই নামে একজন কাউন্সিলর ছিলেন। আমি ওনাকে অনেক রেসপেক্ট করি এবং সিআরপি বলবো যে সিআরপি এবং আমার পরিবারের লোকজন আমার জীবনটা বদলে দিয়েছেন। প্রথম দিন যখন উনি যান আমার সাথে দেখা করতে, উনি ঠিক যে সাইডে দাঁড়ায় আছেন আমি ঠিক উল্টো সাইডে তাকায় আছি, যে আমি ওনার দিকে তাকাবো না। উনি আমাকে কি উপদেশ দিতে আসছেন, মানে বিরক্তির স্বরে। জাস্ট উনি বলে গেছেন, আমি শুনে গেছি। আরো কয়েকদিন পরে তখন উনি আবার ডাকলেন ওনার রুমে আলাদা ভাবে যে ওই রুগীটাকে তুলে নিয়ে আসো। যারা নার্স আসছিলেন, 2জন নার্স এবং আসলেন, আমাকে তুলে নিয়ে গেলেন। যে ওনার সাথে অনেকক্ষণ কথা হলো এবং একটা পর্যায়ে উনি এবং তুলিয়াপা নামে একজন ছিলেন, উনি এখন সুইজারল্যান্ড থাকেন, ওখানে চাকরি করতেন তিনি। তো ওই আপাটা আমাকে পুরা সিআরপিটা ঘুরে যখন আমাকে দেখাইলেন, তখন আমার মনে একটু আশা জাগলো যে না, আমিও হয়তো কিছু করতে পারবো। কারণ আমার মতো অনেক মানুষ দেখি কাজ করছে, তারা ঘোরাফেরা করছে, অনেক হাসি খুশি, তারা তারা খেলাধুলা করছে, দৌড়ঝাঁপ করছে, আনন্দ উল্লাস করছে। সেদিন থেকে আমার মনে হলো যে না, আমিও কোনো কিছু মনে হয় করতে পারবো। তো তারপর থেকে আমি কি করতাম, যখন বিকেল টাইমে যখন রুগীদের উঠাতো, তখন আমি হুইল চেয়ারে উঠে আমি ওই মানুষগুলোর কাছে যেতাম যারা হুইল চেয়ারে বসে কাজ করছে, সোশ্যাল ওয়ার্ক করছে। তাদের সাথে কথা বলতাম, বলে এইটা জানতে চাইতাম যে তাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু, তারা কি পাশ করে এই চাকরিতে মানে ঢুকেছে। এটা আমি তাদের সাথে ইয়ে করতাম। পরে এইভাবে আমি 3 মাস ছিলাম সিআরপিতে। 3 মাস পরে আমি সিআরপি থেকে বাসায় চলে আসি। আসার পরে আমি আর কখনো পিছনে ফিরে তাকাইনি, বা জীবনের যে কষ্ট বা যে ব্যথা সেইটা আমি আর অনুভব করিনি। এবং তারপর থেকে আমার জীবনের আর একটা দিনও আমি পিছনে ফিরিনি। এর জন্য আমার পরিবারের
অনেক সদস্যের অনেক অবদান রয়েছে। তার কারণ পরিবার পাশে না থাকলে আজকের আকলিমা হয়তো আজকে এই মেহেরপুর প্রতিদিনের অফিসে এসে বসতো আর কি। তো আমি সবসময় গ্রেটফুল সিআরপির কাছে, আমার পরিবারের কাছে, আমার ছোট ছোট ভাই বোনদের কাছে, আমার মায়ের কাছে, আমার মেজো ভাইয়ের কাছে আমি খুব কৃতজ্ঞ যে এই মানুষগুলো আমার কাছে ফেরেশতার মতো ছিল। আমি হয়তো বিরক্ত হয়েছি, কিন্তু তারা কখনো বিরক্ত হয় না। আমি পড়তে যেয়ে হয়তো আমার তো অভ্যাস আছে যে আমি বিছানায় পড়ছি, আমার একটা বই টেবিল আছে, আমি টেবিল থেকে নিবো, আমি নিতে পারছি না যখন, তখন খুব রাগ হচ্ছে, বইটা ছুঁড়ে ফেলে দিচ্ছি, কিন্তু ওই মানুষগুলো বইটা কুড়িয়ে এনে দিচ্ছে, ঠিক আছে তোমাকে এখন আর পড়তে হবে না, রেখে দাও, পড়াশোনারই দরকার নাই। কিন্তু যখন মনটা ভালো হয়েছে তখন আমি বুঝেছি যে না, এটা আমার অন্যায় হয়েছে, এটা করা উচিত হয়নি। এভাবে বুঝেছি, আস্তে আস্তে নিজেকে আর কি দাঁড় করাইছি। এটাই ছিল হচ্ছে আমার অ্যাক্সিডেন্টের পরে পড়াশোনার ধাপটা শুরু করা। ইয়েতে মেহেরপুর সরকারি কলেজে যখন পড়তেন, অ্যাক্সিডেন্টটা যখন হলো, ওই কাহিনীটা একটু বলেন তো, কিভাবে অ্যাক্সিডেন্টটা ওইটা হলো হচ্ছে মূলত? আমি ওই দিন হচ্ছে আমি ক্লাসে আসছিলাম, আমাদের ক্লাস আপনি ছিল। বাসে যাতায়াত করতেন? জি, আমি বাসে যাতায়াত করতাম। আচ্ছা, আর তারপর? আমাদের ফ্যামিলিটা ছিল কনজারভেটিভ, তারা মেয়েদেরকে বাইরে রেখে পড়াবে না, যার কারণে আমি কুষ্টিয়াতে চান্স পাওয়ার কারণে আমি ভর্তি হতে পারিনি ওখানে। আচ্ছা তো আমার একটা অপশন ছিল, আমার এই ছিল যে আমি ইংলিশে অনার্স করব, আচ্ছা। এটা আমার প্ল্যান ছিল। তো তারপর আমি এখানে মেহেরপুরে ইংলিশে অনার্স ভর্তি হয়ে যাই, ভর্তি হয়ে ক্লাসও করি। তারপরে একটা তো দুর্ঘটনা ঘটে যায়। তারপরে বাড়ি থেকে বলে যে ইংরেজি অনার্স করতে হলে প্রাইভেট পড়া লাগে, আমার তো আশা লাগবে এখানে, সেই সুযোগটা ছিল না আমার। আমার একটা নির্দিষ্ট টাইম দেওয়া ছিল পরিবার থেকে, যে এই টাইমের মধ্যে আমাকে বাসায় পৌঁছাতে হবে। তার কারণ আমাদের ফ্যামিলিতে মেয়েরা সর্বোচ্চ এসএসসি পাস করতে পারে, তার বেশি না। এসএসসি পাশের পরে একটা মেয়ের আমার বাবার একটা ধারণা ছিল যে একটা মেয়ে এসএসসি পাশ করে বিয়ে দিয়ে দিলে এনাফ, তার আর তেমন কিছু করার দরকার নেই, তবে মেয়েকে শিক্ষিত করতে হবে, তার ভিতরে একটু শিক্ষার আলো থাকতে হবে। কিন্তু ছোটবেলা থেকে আমার একটা জেদ ছিল যে আমি কেন শুধু এসএসসি পাশ করবো, আমি আরো পড়তে চাই। এবং তখন তো আমি সুস্থ ছিলাম, এসএসসি পাশের পরেও একটা বাধা আসে যে আমার বিয়ে দিয়ে দিবে, রাখবে না, মেয়েদের এত পড়াশোনা করার দরকার নেই, এই বিষয়টাও আসে। কিন্তু তারপরে মানে আমার জেদের কাছে হেরে যায় আমার পরিবার, মানে আমার বাবা হেরে যায় আর কি। এর জন্য আমি গ্রেটফুল হচ্ছে আমার হাই স্কুলের শিক্ষকদের কাছে, তার কারণ শিক্ষকগণ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তার কারণ যখন বিয়েটি আসতো, হয়তো ছেলেপক্ষ পছন্দ করতো, স্যাররা যেভাবে হোক বিয়েটা ভেঙে দিত। এবং স্যার এটাও বলতো, আমার আব্বাকে আমি শুনেছি যে আব্বার এটা নিয়ে রাগ করতো আমার মায়ের সাথে, যে মেয়ের বিয়ে দিবে না, স্যাররা পর্যন্ত রাজি না, মানে এসব কথা স্যারদের কানেও চলে যায়। স্যাররা বলতো যে আমরা আমরা এমন একটা ছাত্রী হারাতে চাই না, আমরা পড়াতে চাই, এরকম। তো তারপরে পরীক্ষা দিলাম, হলো, পরে এসএসসি পরীক্ষার পরও আবার এরকম একটা সমস্যা আসলো যে বিয়ে দিয়ে দিতে হবে, রাখা যাবে না। তো এরকম বার্গেনিং করতে করতে যাই হোক আমি ইন্টারটা পাস করলাম। করার পরে এখন আমাকে পরিবার থেকে আমাকে মহিলা কলেজে ভর্তি করবে গাঙ্গিতে, কিন্তু আমি আমি সিম্পল ডিগ্রি পড়বো না, আমার একটা টার্গেট, আমি পড়তে চাই না। তো যাই হোক পরে রাজি হলো আমার মা এবং মেজো ভাই, ওনারা যথেষ্ট হেল্প করেছে। তো পরে আমি মেহেরপুরে আমাকে ভর্তি করলো, ভর্তি হলাম, ইংরেজিতে ভর্তি হয়ে গেছিলাম। পরে এই প্রাইভেটের কারণে ওইটা ছেড়ে আবার মেজো ভাই এসে আমাকে বাংলা ডিপার্টমেন্ট আবার ভর্তি করে দিল। যেহেতু যখন ওই সময় যখন পরীক্ষা হয় অ্যাডমিশন টেস্টে, আমি মেধা তালিকায় 4 নম্বরে ছিলাম। আচ্ছা আচ্ছা। তো 4 কত নম্বরে, সালে ভর্তি হলেন এটা আপনি? আমি হচ্ছে 4-5 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলাম। আমি মেধা তালিকায় যখন 4 নম্বরে ছিলাম, তখন স্যারদের সাথে কথা টথা বলে, বাংলা ডিপার্টমেন্টে স্যার ছিলেন তখন, ওই স্যার তখন বললো যে কোনো সমস্যা নেই, ওখানে ভর্তি হয়েছে কি হয়েছে, আমি ওই ডিপার্টমেন্টের স্যারের সাথে কথা বলে আমি তাকে এখানে ভর্তি করি। তো ভর্তি হলাম, ক্লাস টেলাস করলাম বেশ ভালোই। পরে হচ্ছে 6 সালে, 5 সালটা পুরাটাই ক্লাস করেছি, এবং 6 সালে এসে আমি ওই দিন ক্লাসে এসেছি, কিন্তু আমাদের কলেজে তখন রুমের সংকট ছিল, আচ্ছা। যার কারণে আমাদের একটা ক্লাস হওয়ার পর আর একটা ক্লাস হবে, কিন্তু রুমের কারণে আমরা ওই ক্লাসটা করতে পারছি না। তো পরে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে গেছি, ওই দিনই গেছি। যাওয়ার পরে হচ্ছে প্রিন্সিপাল স্যার বললো যে আমরা বুঝতে পারছি, তবে আমরা রুমের বিষয়টা আমরা দেখছি, তো আজকে আর ক্লাস হবে না, হচ্ছে তোমরা বাসায় চলে যেতে। আমরা তখন চিন্তা ভাবনা করলাম বাসায় তাহলে এখানে থেকে তো আর লাভ নেই, তখন হচ্ছে আমরা চলে আসছি আর কি। তো ওই দিন আমাদের স্যারও ছিলেন, আমাদের সিরাজ স্যার ছিলেন, এখন উনি কুষ্টিয়াতে আছেন। তো স্যারও আসবেন আমাদের সাথে। তো স্যার চা খাচ্ছেন অবদার মোড়ে দাঁড়ায়, মানে কলেজ মোড়ে দাঁড়ায়। আর হচ্ছে স্যার তখন বললেন যে আকলিমা আমাদের এই বাসটাতে আসুন। আমার সাথে আমার একটা বান্ধবী ছিল খুব অসুস্থ, উনি ছিলেন প্রেগনেন্ট আর কি।
তো আমি বললাম যে স্যার এ তো অসুস্থ, তো এর সাথে আমি যাই একটু হেল্প করতে। ওই জন্যই মূলত আমার ওই বাসটাতে ওঠা। তো উঠলাম। তো ওঠার পরে ওই যে গাড়িটাতে আমার অ্যাক্সিডেন্ট হয়, ওই গাড়ির ড্রাইভার হচ্ছে রাত্রে নেশা জাতীয় খাবার খেয়েছিল আর কি। মানে ওদের নাকি নির্বাচন ছিল, মালিক সমিতির কি নির্বাচন ছিল, আনন্দ ফুর্তি করেছে ড্রাইভার টাইভার যারা আছে। তো আমরা যখন কলেজ গেট থেকে উঠি তখন ওনার অবস্থা দেখে আমরা বুঝছি। তো পরে আমার কয়েকজন ক্লাসমেট, আমরা 12 জন ক্লাসমেট উঠেছি ওই একই বাসে। আর ওঠার পরে আমার কয়েকজন ক্লাসমেট বলছে যে আপনি এইভাবে গাড়ি চালায়েন না, প্রথম থেকেই বলছেন। তো যেহেতু আমরা দাঁড়াই আছি এবং আমার ওই বান্ধবীটা ছিল অসুস্থ, আমি সাধারণত পিছনের সিটে বসি না, হয় আমি দাঁড়ায় আসি অথবা সামনে। যেহেতু আমার মেজো ভাই তখন মেহেরপুরের হচ্ছে যে গাড়ি আছে, তখন ওই গাড়িতে টিকিট কাউন্টারে হচ্ছে কাজ করতো। তো আমি যখন আসতাম ওখান থেকে, তো আমার জন্য একটা সিট উনি বরাদ্দ করে দিতেন সব সময়ের জন্য। আর যেহেতু অনেক দিন থেকে আসা যাওয়া করছি, ড্রাইভার কন্ট্রাক্টরদের সাথে আমার পরিচিত হয়ে গেছিল, ওনার একটা সিটের ব্যবস্থা করে দিতেন, আমি সেভাবে আসতাম। তো ওই দিন যেহেতু ওই আপাটা অসুস্থ, আমাকে বাধ্য হয়ে আমাকে পিছনের সিটে বসতে হয়েছিল ওই দিন। আমি বসেছিলাম, ওনাকে ধরেই বসেছিলাম আমি, যেহেতু আপাটা খুবই অসুস্থ, আপাকে ধরেই বসেছিলাম ওই অবস্থায়। তারপরে ওই ড্রাইভারকে বলার পরে উনি কোনো কথা শুনেন, উনি ওই অবস্থায় ছিলেনই না। তারপরে এত পরিমাণ বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন, আমাদের পরে বাঁশবাড়িতে অ্যাক্সিডেন্টটা হয় আর কি। গাড়িটা শুনলাম যে হচ্ছে ব্রেক ফেল করেছিল না কি করেছিল, নাকি সামনে একটা ট্রাক আসছিল, পরে বড় একটা অ্যাক্সিডেন্ট করে ওখানে। পরে সাথে সাথে 4 জন মারা যায় এবং পরে হসপিটালে এক মুরব্বী মারা গেছিল শুনেছিলাম। এবং সবচেয়ে বড় ক্ষতি হয় আমার আর সিন্দুর কোটার একটা ছেলে ছিল, যার নাকি এক পায়ের এক অংশ কেটে ফেলতে হয়েছিল। সে বেঁচে আছে কিনা জানি না, তবে হুইল চেয়ারে বসে যাই আমি আর কি। আর আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের হয়তো কারো কান কেটেছে, কারোর হাত কেটেছে, এইগুলো হয়েছিল, কিন্তু আমার মধ্যে এত ক্ষতি কারোর হয়নি। এই অবস্থায় ওখান থেকে আপনাকে হসপিটালে নিয়ে গেল? হ্যাঁ, ওখান থেকে আমাকে গামী হসপিটালে নিল। হসপিটালে অবস্থা খারাপ দেখে, তখন তো আমার পরিচিত কেউ ছিল না, পরে আমার ভাইকে সংবাদ দিল, ওরা আসলো। দেখার পরে তখন ওই যে আমাদের দেলদার মামা ছিলেন, আমাদের ফ্যামিলির সমস্ত কিছু উনি দেখেন আর কি। ওনাকে বলার পর উনি তখন গাংনীতে নুরুজ্জামান ক্লিনিক বলে একটা ইয়ে ছিল, উনি ওখানে কাজ করতেন। ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি সাথে সাথে বললেন যে এখানে হবে না, কুষ্টিয়াতে নিয়ে যেতে। তো আমাকে কুষ্টিয়ায় নিয়ে গেল। তারপরে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে চললো আর কি, একদম সিআরপি পর্যন্ত। একদম সিআরপি পর্যন্ত। সিআরপিতে গেলাম আমি 1 বছর পরে। 1 বছর পরে? 1 বছর পরে। এটা কি আসলে একটু দেরি হয়ে গিয়েছিল? এটা খুবই দেরি হয়ে গেছে। এবং যখন আমি সিআরপি ডাক্তারকে দেখাই, ওখানে যখন বাইরের কিছু ডাক্তার ছিল, ওনারা আমার সমস্ত রিপোর্ট দেখে উনি বললেন যে এনার যে ধরনের ইনজুরি হয়েছে, মানে আঘাতটা লেগেছে, এটা যদি 72 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে অপারেশন করা যেত, তাহলে এর 75% সুস্থ হয়ে যেত। আর বাকি যেটা 95% পর্যন্ত যেতে তারা 6 মাস থেকে 2 বছর বা 1 বছর লাগতো, 95% সুস্থ হয়ে যেত। কিন্তু বাকি 5% সে কোনোদিনই সুস্থ হতো না। কিন্তু আমার ঢাকা স্বাভাবিক চলাফেরাটা, হ্যাঁ স্বাভাবিক চলাফেরা তো, কিন্তু এই যে ভারী জিনিস উঠানো বা একটু কঠিন কোনো কিছু করা, এটা আমি কোনোদিনই করতে পারতাম না। এটা কি আসলে স্পাইনালে? যে স্পাইনাল কর্ডের আমার আঘাতের কারণে। আর স্পাইনাল কর্ডটা যেহেতু আমার অপারেশন হয়েছে 1 মাস 6 দিনের দিন। 1 মাস। কিন্তু সাধারণত ডাক্তাররা বলে যে স্পাইনাল কর্ড আঘাত হলে এটা হচ্ছে আপনার 48 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে অপারেশন করতে হবে। না হলে স্পাইনাল কর্ডের পাশে যে ছোট ছোট নার্ভ আছে, মানে ওই মশা যখন ডিম পাড়ে, ডিম্বাণুগুলো যেমন দেখা যায় পানির মধ্যে ঘুরে, ওই রকম কোটি কোটি হচ্ছে আমাদের নার্ভ আছে। ওই নার্ভগুলা রক্ত জমাট বাঁধার কারণে নার্ভগুলো নষ্ট হয়ে যায়। আর যখন নষ্ট হয়ে গেছে তখন থেকে মানে আমার স্পাইনাল কর্ডও মানে একদম পুরোপুরি অকেজ হয়ে গেছে। মানে নিচের পোরশনটা L1 থেকে কোনো অংশ আর কাজ করে না। আচ্ছা, L1 এর উপর থেকে আমার সেন্স আছে, বুঝতে পারি, আমি সবকিছু বুঝতে পারি। আচ্ছা, কিন্তু নিচের অংশ না, নিচের অংশ কোনো কাজ করে না। জাস্ট এটা টাইমলি কাজ করতে হয় আমাকে, বা নিজের হাতের সাহায্যে পায়ের কাজ করতে হয় এরকম। তাছাড়া যে আমি নিজে পা সারাই যে কাজ করব, এটা কোনো শক্তি নাই আমার। এবং আমি যে আমার সংসারের সমস্ত কাজ কাম করি সেটাও মানে হাতের ভরে, যা কিছু হুইল চেয়ারে বসে সমস্ত কিছু হাতে। মানে হুইল চেয়ার ছাড়া আপনার নড়াচড়া করার কোনো না না, হুইল চেয়ার ছাড়া নড়াচড়া, হ্যাঁ বিছানায় বসে কাজ করছি আমি। আচ্ছা, বিছানার পরে যে সমস্ত কাজ করছি, বসে নড়ে চড়ে কাজ করছি এগুলা। কিন্তু আমি যে ফ্লোরে বসে কাজ করবো, ফ্লোরে কেউ কোলেকের বসাই দিলে তখন আমি নড়ে চড়ে বসে কাজ করতে পারবো,
কিন্তু যে আমি যে পায়ে ভর দিয়ে নেমে কাজটা করবো নিচে নেমে কাজ করবেন না এটা না পারবেন না। না। আপনার সেই বান্ধবীটার কি অবস্থা সে ছিল? বান্ধবীটা ভালো আছে, ওনার পেটে তো বাচ্চা ছিল, তো মানে কিছুদিন বাচ্চাটা নড়ছিল না আর আচ্ছা পাটা কেটে গেছিল। আচ্ছা তো পরে আর তেমন সমস্যা হয়নি। পরে তার মেয়ে হয়েছে, মেয়েটার নাম বাঁধন। মেয়ে এবারটা কুষ্টিয়াতে পড়ছে। এই অবস্থা, ওদের কারোর কোনো সমস্যা হয়নি। সমস্যাটা মূলত আমারই হয়ে গেছে, আচ্ছা। যা হচ্ছে ভাগ্যের লিখন, সেটাই। তাছাড়া কিছু না। ইয়েতে সর্বশেষ যে ট্রিটমেন্টটা আপনাকে দিয়ে দিল বা এখন যে পজিশন, এখান থেকে আর উত্তরণের কোনো রাস্তা না, নেই কোনো ডাক্তার? উত্তরণের কোনো নাই। এখন সিআরপি থেকে যেটা পেয়েছে আমি, যে মানসিক শক্তি পেয়েছি, মানসিক শক্তি যে পেয়েছেন। আমার মনোবলটা বেড়েছে, যে আমার পায়ে শক্তি নেই ঠিক আছে, কিন্তু আমার মানুষ দুই পায়ে চলে, আমি হুইল চেয়ারের চাকায় চলি। এইটুই শুধু পার্থক্য আমার। পরে যদি এই সেকেন্ড সেগমেন্টে যদি আসি, যে ইয়েতে আপনার সংসার জীবন কবে শুরু হলো, পড়াশোনাটা শেষ করলেন? আমি 13 সালে মাস্টার্স কমপ্লিট করেছি। 13 সালে? হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট করেছে। আর হচ্ছে আমার অনার্সটা শেষ হয়েছে 13 সালে। অনার্স মাস্টার্সটা শেষ হয়েছে 13 সালে। আমার চাকরি হচ্ছে 2010 সালে। আমার পড়তে পড়তেই মূলত আমি যখন থার্ড ইয়ার ফাইনাল দিই, যেদিন থার্ড ইয়ার ফাইনাল দিই সেদিন আমার প্রাইমারির ভাইবা ছিল একই দিন। তো আমার সৌভাগ্য ছিল প্রাইমারি ভাইবাটা দেওয়ার, সেটা হচ্ছে যে আমার অনার্স পরীক্ষা ছিল 9টা থেকে 1টা, আর ভাইবা ছিল 2টা থেকে। আর যেহেতু একই জেলাতে পরীক্ষা ছিল, এটা এই জন্য আমি পরীক্ষাটা দিতে পেরেছিলাম। আচ্ছা। তো যাই হোক, আল্লাহর রহমতে থার্ড ইয়ারের রেজাল্টও ভালো আসলো এবং আমার প্রাইমারি রেজাল্টও হয়ে গেল 10 সালে। আমি 10 সাল থেকে এই 24 সাল 25 সাল পর্যন্ত চাকরি করছি আল্লাহর রহমতে। চাকরির ক্ষেত্রে কি আপনার যেখানে আছেন রায়পুর প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখান থেকে আপনাকে কি কখনো কোনো জায়গায় বদলি করা না, হয়েছে? আমার প্রথম জয়েন্ট হচ্ছে বানিয়াপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা ওইটা আমার বাড়ি থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে। আচ্ছা। তো ওইটা আমি রেগুলার যেতাম এবং ওখানে আমি 5 বছর চাকরি করেছি। এবং এটা নিয়ে অনেক কাহিনী আছে। এটা যখন আমি বদলির জন্য অ্যাপ্লাই করি অনেকবার অনেকভাবে, তো আমার কোনোভাবে কোনো কাজ হয়নি। হুইল এবং চেয়ারের একটা পেশেন্ট আপনি, হ্যাঁ, তারপরেও কাজ না হয়নি? না, আমার শিক্ষা অফিসাররা বলেছেন যে আমার মন চায় করতে, কিন্তু কিন্তু রাজনৈতিক কারণে আমি করতে পারি না। তো আমি তখন স্যারদের বলেছিলাম যে রাজনৈতিক, একজন শিক্ষকের কাছে রাজনীতিটা কি, আর একটা মানবিকতার কাছে রাজনীতিটা কি, আমার তো এটা জানা নেই। তো যখন 5 বছর ঘুরে ঘুরে হয়নি, এবং আমি অনেকবার, আমি যে ভ্যানে যাইতাম ভ্যান থেকে অনেকবার পড়ে গেছি, এবং আমার অনেকবার ইউরিন ইনফেকশন হয়েছে, এবং অনেকবার কেটে গেছে, ঘা হয়ে গেছে, সেটা শুকাইতে অনেক দেরি হয়েছে, এমন হয়েছে অনেক অনেকবার। তো লাস্ট হচ্ছে এটা আমার 2014 সালে। তো আমি এক শিক্ষক নেতাকে ধরলাম, আমি আর নাম বলতে চাই না। তো লাস্টে যেদিন ছিল ওই দিন হচ্ছে মার্চের 30 তারিখ কি 31 তারিখ ছিল আমার মনে আছে। আমি যথারীতি স্কুলে গেছি। স্কুল থেকে আমি যাকে ধরেছি, যে যেহেতু আপনারা উপর লেভেলে আছেন, শিক্ষকদের মাথা হয়ে বসে আছেন, তো একটু সহযোগিতা করেন, আপনারা বললেই তো হয়ে যায়। যেহেতু আমার তো আর এখানে অন্য কিছু নাই, আমাকে ডেপুটেশনে দিয়ে দিক, যদি পোস্ট ফাঁকা না থাকে সমস্যা তো না। তো আমি যখন ওনাকে ফোন করলাম, উনি আশ্বাস দিয়ে আসছিলেন যে ঠিক আছে এবার তোমার হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু আমার হয়নি। যেদিন লাস্ট ছিল বদলির, আমার কাছে সংবাদ গেল শিক্ষা অফিস থেকে যে আকলিমা, যে লিস্টটা পাঠানো হয়েছে ওই লিস্টে তোমার নাম নেই, কারণ আমি যে অ্যাপ্লাই করেছি। আমি বললাম, আমার নাম নেই। তো আমি ক্লাস নিচ্ছিলাম, ক্লাস তখন 11:30 বাজে। তো আমার হেড স্যার ছিলেন, আমি একটু হয়তো মানে রাফি ছিলাম ওই মুহূর্তে। আমি স্যারকে বললাম যে স্যার আমি এখন চলে যাব। তো স্যার বললো কেন? বলছিল আমার ব্যক্তিগত কাজ আছে। আমি আমি আমার হেড স্যারকেও তখন বলিনি, আমার ওই স্যার যখন ছিলেন বানিয়াপুকুরে, যখন আমার ব্যক্তিগত কাজ আছে, আমাকে ছেড়ে, আপনি ছেড়ে না দিলে আমি চলে যাব, একদম এইভাবেই। আমি তাই বলে আমার আমার যে রিজার্ভ ভ্যান ছিল ওই ভ্যানকে ডেকে আমি ভ্যানে করে আমি মরকা বাজার পর্যন্ত আসছি। আমার আমার ফ্যামিলিতেও কাউকে আমি জানাইনি যে আমি মেহেরপুরে আসবো, কাউকে জানাইনি। তারপর আমি ওখান থেকে আসলাম, দরখাস্ত লিখিয়ে নিয়ে আমি মরকায় দাঁড়ায় একটা, তখন হচ্ছে যে নসিমন করিমন যে গাড়িগুলো ছিল 14 সালে, তো আমার একটা পরিচিত গাড়ি আসলো। আমি বলছি যে ভাই আমাকে একটু সহযোগিতা করতে হবে। কি? আমাকে একটু মেহেরপুর নিয়ে যেতে হবে, আপনি যে কয় টাকা নেবেন নেবেন, তাতে আমার কোনো যায় আসে না, আমাকে আমার যদি সারাদিন লাগে তবু আমার সাথে কাজটা করতে হবে। তো যাই হোক, আমি এই সাপোর্টটা পাচ্ছি, আমার এলাকার যত যানবাহন আছে আমি যখনই যেখানে যেতে বলে ওরা যায়, তো বললো ঠিক আছে যাব। যাওয়ার পরে আমি গাংনীতে আসলাম।
তো আমার এই কাজে দুইজন ব্যক্তি খুবই সাপোর্ট করেছে, সেটা হচ্ছে আমাদের ফারুক স্যার, আমি কৃতজ্ঞ ওই স্যারের কাছে। আর হচ্ছে মাহবুব ভাই নামে একজন ভাই আছেন, উনি আমার চাকরি শুরু থেকেই মানে কিভাবে পড়তে হবে কি হবে না হবে উনি তো ওই ভাই আমাকে বললেন যে আমি আজকে তোমার সাথে যাব, প্রয়োজনে ডিসি স্যার বরাবর যাব। তো আমি বললাম ঠিক আছে ভাই, আমাকে যাওয়াই লাগবে, আসলে আপনি পথটা দেখাই দেন, আমি কার কার কাছে যাবো, আমি তো চিনি না, আমি তো আমার চাকরি 10 সালে 14 সালে আমি এখানে আসছি, আমি বাইরে তো কোথাও যাইনি, শুধু স্কুল আর বাড়ি, তাহলে আমার পথটা তো জানতে হবে, আমাকে তো যাইতে হবে। আরো এই যেটা ছিল একটা কারণ, আমি ভ্যানে আসছি, ভ্যানের চাকা খুলে মরকা বাজারে যে ব্রিজ আছে, একটা চাকা খুলে অলরেডি মাঠের ভিতর পড়ে গেল, আর আমি রাস্তার উপর পড়ে গেছি, যাই আমার পায়ের অনেকখানি কেটে গেছে ওই দিনকেই। এবং সেটা ছিল ছুটির ভিতরে, তাও সেটা ছিল মানে ছুটির ভিতরে। এখন হেড স্যারেরই যে হচ্ছে ছুটির ভিতরে সব টিচাররা ক্লাস 5-এর ক্লাস নেবে, আকলিমা তুমিও নাও, আমার দায়িত্বও পড়েছে, আমাকে তো নিতে হবে। তো আসছে, যাই হোক কিভাবে পড়ে গেছে। তো পরে ওই স্যারকে আমি ফোন করি না, আমি রাগ করেই ফোন করি না, অন্য টিচাররা সবল আছে, তারাও তো আসতে পারতো, ছুটির মধ্যে আমাকে না টানলেও তো পারতো স্যার। আমার একটু খারাপ লাগলো আর কি। তো পরে আমি বললাম কোনো এক স্যার হয়তো বলেছে, বা মরকা বাজারে কেউ হয়তো বলেছে যে এরকম আপনার স্কুলের টিচার পড়ে গেছে, আপনি কি খোঁজ রাখেন? পরে দেখছি স্যার আমাকে ফোন দিচ্ছে, আকলিমা তুমি কি পড়ে গেছিলাম? যে স্যার পড়ে গেছে, এবং অনেকখানি কেটেও গেছে। তারপর আর কোনো কথাবার্তা হয়নি। পরে স্যার বললো ঠিক আছে তোমার যাওয়া লাগবে না, ওই দিনটাতে আমি যাব পড়াতে। এটা গেল এইভাবে। তো পরে আমি যখন গাংনীতে আসলাম, এসে আমি আমার শিক্ষা অফিসের নিচে আমি দাঁড়াই আছি অনেকক্ষণে আমার দরখাস্তে সই করার জন্য, তার কারণ আমার প্রধান শিক্ষকের সই তো আছে, আমার তো উপজেলা সহকারী শিক্ষা অফিসারের সই লাগবে, তাছাড়া তো আমি তো আমার জেলা শিক্ষা অফিসারকে সরাসরি দিতে পারবো না, আগের যে দরখাস্ত সেটা হারাই গেছে, একদম অফিস থেকে হারাই গেছে। আমি বললাম আমার দরখাস্ত কিভাবে হারাই? আপনি নাই দিতে পারেন, কিন্তু আমার তো ডকুমেন্ট থাকবে, আমি যেটা অফিসে দিচ্ছি থাকবে না? আমার ডকুমেন্ট ছিল না। তো তখন হচ্ছে মুস্তাফিজুর রহমান স্যার ছিলেন সম্ভবত, তো উনি যাই হোক, আমি অনেকক্ষণ বসে থাকার পরে আমি ডাকতে বলছি, তাও ডাকতেছে না। পরে স্যার কিভাবে দেখছেন জানে না, পরে স্যার নিচে এসে আমার দরখাস্তটা সই করলো। সই করলো আর বললো যে তোমার ভোগান্ত দেখে আমারও কষ্ট লাগছে, কিন্তু নিরুপায় কি করবো। আমি স্যারকে তখন কিছু বললাম না। উনিও বলছেন যে নিরুপায়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার না, জেলা না, উনি উপজেলা। আচ্ছা। উনি বলছেন যে আমিও নিরুপায়। তো তখন আর কি বলার, আমি কিছু বললাম না, সরাসরি জেলা শিক্ষা অফিসে চলে আসলাম। তখন হচ্ছে আমাদের হলো ওই স্যার মারা গেছেন আর কি, তখন তহিদুজ্জামান ছিলেন। তো স্যারের কাছে আসলাম, আমি বসে আছি, স্যারের সাথে কথা বললাম, বলার পর স্যার স্পষ্ট করে বলে দিলেন যে এটা সম্ভব না আমার পক্ষে করা। এখন যখন এটা বলে দিলেন, জেলা শিক্ষা অফিসার আমাকে বলে দিলেন সম্ভব। ওখানে ফারুক স্যার ছিলেন আমাদের গাংনীরই এক স্কুলের হচ্ছে হেড টিচার, এখন মনে হয় মুন্দাউলিনগরে আছেন। তো স্যার বললেন যে আকলিমা তুমি এক কাজ করো, তুমি ডিসি স্যারের কাছে চলে যাও। কে বললেন এটা হচ্ছে ওই ফারুক স্যার বললেন। আচ্ছা, যে তুমি চলে যাও। ইনি কি কোন কারণ দেখালেন জেলা শিক্ষা অফিসার? না, উনি আমার কাছে কোনো কারণ দেখালেন না, তবে উনি দায় সারা ভাবে আমার সাথে ভালো করে কথাই বললেন না। আচ্ছা, যে আমি যে একজন শিক্ষক, আমার সাথে যে উনি যে আমার বস, আমি যে একটা বিষয় নিয়ে এসেছি উনি যে শুনবেন জানবেন, জাস্ট এরকম ভাবে উনি কোনো কথা বললেন না আমার সাথে। তো আমার একটু খারাপই লাগলো আর কি। তো খারাপ লাগলেও আসলে সেই 5 সাল থেকে বঞ্চনা সহ্য করতে করতে আসছি, তো এটা মানে সয়ে গেছিল শরীরের সাথে। তো আমি যখন ডিসি অফিসে আসলাম, আসার পরে আমি দাঁড়ায় আছি এখানে, তো ওখান থেকে এক ড্রাইভার না কে যেন উনি বললেন যে হচ্ছে স্যার তো এখন বের হয়ে যাবেন মুজিবনগরের উদ্দেশ্যে। তখন হচ্ছে মুজিবনগরে ওই যে কি সব কাজ চলছিল আর 100 কোটি টাকার কি বরাদ্দ ছিল মনে হয়। তো একজন আমাকে বুদ্ধি দিল, দেখেন স্যার তো লিফটে নেমে যাবে, আপনি যত দ্রুত সম্ভব সিঁড়ি দিয়ে উঠে যান, আপনি স্যারের সাথে কথা বলেন। তো যাই হোক, আমার ছোট ভাই তখন হচ্ছে আমার কোলে করে খুব দ্রুত, এক ভাই আমার কোলে করে উঠাচ্ছে আর এক ভাই হুইল চেয়ার উঠাচ্ছে, মানে স্যার যদি চলে যায় তাহলে তো দেখা হবে না। তো যাই হোক আমিও যাই দাঁড়ালাম, আর স্যার বের হচ্ছেন, তখন দরজা দিয়ে ওই মুখে আমি দাঁড়ায় রয়েছি। তো স্যারের যে পিএ ছিলেন উনি কোনোভাবে দেখা করতে দেবেন না আর কি, বলছেন স্যার বের হয়ে গেছে, স্যার সমস্ত প্রস্তুতি, এইসব বাহানা দেখাচ্ছেন। তো মাহবুব ভাই ছিলেন যিনি গাংনী বাজার ওনার দোকান আছে, ওনার কাছে আমি গ্রেটফুল। উনি একই কথা, আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, স্যার দেখা যদি না করে, স্যার যদি নিজে মুখে বলে দেখা করবেন আমরা চলে যাব। কিন্তু ওই সাহসটা আমার তখন ছিল না ভাই। তো আমি বলছি ভাই স্যার কি দেখা করবে? বলছে তুমি চুপ করে বসো তো, দেখা করে কিনা দেখছি। তো স্যার দাঁড়িয়ে থাকলো, বলছে স্যারের সাথে আমি সরাসরি কথা বলবো, স্যার যদি নিজে মুখে বলে যে আমি কথা বলবো না তাহলে আমরা চলে যাবো। তো স্যার দরজা খুলে যখন আমাদের দেখেছেন,
তো স্যার বলছে কি সমস্যা। তো স্যারকে যখন এই বিষয়টা বলা হলো, বললাম যে স্যার এরকম আমি 5 বছর ধরে আমার বাড়ি থেকে 5-7 কিলোমিটার দূরে হুইল চেয়ার নিয়ে যাতায়াত করে, আমার জন্য খুব কষ্ট হয়। তো স্যার দরখাস্তটা দেখে ওখানে আমি আরেকটা কাজ করেছিলাম, যে একটা রেজিগনেশন লেটার লিখেছিলাম যে আমি চাকরি করব না। তবে আমি যে চাকরি করব না এই ব্যর্থতা আমার না, এই ব্যর্থতা রাষ্ট্রের, বা আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তাদের। শুধু আপনি এখানে একটাই করে দেন যে এর দায় এই শিক্ষকের না, এই যারা বস আছেন, যারা দায়িত্বে আছেন এই প্রতিষ্ঠানের, এই অবকাঠামোগত যে দুর্বলতা আছে, এই দুর্বলতার কারণে শিক্ষক চাকরি করতে পারছে না। কিন্তু শিক্ষকের কোনো দুর্বলতা নেই। স্যার এটা দেখে স্যার শুধু একটা কথা বললো যে ঠিক আছে তুমি চুপ থাকো, বাকিটা আমি দেখছি। তাই বলে স্যার কাকে বললেন চা দেওয়ার কথা বলে স্যার সাথে সাথে টেলিফোন করলেন আমাদের সামনেই জেলা শিক্ষা অফিসারকে, যে এই মেয়েটার বদলিকাল সকাল 9টার ভিতরে হওয়া যায়। ওখান থেকে ডিসি স্যারকে বলছে, যে শিক্ষা অফিসার বলছে যে স্যার আমরা তো মেয়েটার বদলি করতাম কিন্তু রাজনৈতিক কারণে পারছি না। তো স্যার বললো যে আমি কোনো রাজনীতি চিনি না, আমি মানবিকতা চিনি। আমি কাল সকাল 9টার আগে আমার কাছে একটা ফোন আসবে, আপনি ফোন করবেন যে ওই চিঠিটা মেয়ে হাতে পেয়েছে, অথবা এই মেয়ে আমাকে ফোন করবে, এই শিক্ষক আমাকে ফোন করবে যে চিঠি আমি হাতে পেয়েছি। তার মানে এই নাম্বার, আমার নাম্বার আমি দিয়ে দিব, একদম এইভাবে স্যার বলে দিলেন। তাই বলে তখন বললো যে ঠিক আছে স্যার, আমাদেরকে চাটা দিলেন, হচ্ছে স্যার আপনি এই কাজটা যে করলেন এটা আমরা খুশি, আর কিছু লাগবে না। তো তারপরে স্যার আমাদের সাথে চাটা খাইলেন বসে। চাটা খাওয়ার পরে বলছে যে কাল সকাল 9টার ভিতরে কাজ হয়ে যাবে, যদি না হয় 9টা 1 মিনিটে আমাকে একটা ফোন দিবে, একদম এইভাবে বললেন ডিসি স্যার। তো 9টার আগেই দেখছি আমার কাছে ফোন চলে গেছে। তখন আমাকে ফারুক ভাই ফোন করে বললো যে আকলিমা তোমার চিঠিটা আমার কাছে আছে, তুমি হচ্ছে নিয়ে যাও। তো পরে 2-3 দিন পরে আমি তখন চিঠিটা নিয়ে গেলাম। এই বদলির ক্ষেত্রে অনেক বঞ্চনা হয়েছে। বদলি হলো ইয়েতে রায়পুর, তখন রায়পুরে তখন তো আমি ডেপুটেশনে গেছি 14 সালে, এবং 18 সালে আমার স্থায়ী হয়েছে। এবং আমি যেদিন যাই, এখানে একটা করুণ কাহিনী, আমি যখন গেছি, যেহেতু আমি তো ওই স্যারকে বলিনি যে আমার বদলি হয়ে গেছে, আমার মানে বানিয়াপুকুরের স্যারকে আমি বলিনি যে আমার বদলি হয়ে গেছে। আর যেহেতু সেদিনই হচ্ছে লাস্ট ছিল স্কুলে, না উনি শোনেন, লাস্ট ছিল রোজার ছুটি হয়ে যাবে আমি সেই দিন, এবং রোজার যে ছুটি হয়ে গেছে এর মধ্যে আমি আমার স্যারকে আমি জানাইনি যে আমি বদলি হয়ে রায়পুর চলে এসেছি। যখন স্কুল খুলবে 3-4 দিন পরে দেখছি স্যার আমাকে ফোন দিচ্ছে, আকলিমা তুমি বদলি হয়ে গেলে, আমাকে একটু জানালেও না। আমি বললাম যে স্যার কতটা কষ্টে আমি বদলি হয়েছি আমি ছাড়া কেউ জানে না। পরে স্যার আমাকে বলছে যে তোমার মতো একজন শিক্ষক চলে যাও মানে আমাদের জন্য কষ্ট, কিন্তু বুঝতে পারছি তারপরে তুমি জানাতে পারছো। আমি আমার কষ্টটা যদি আপনারা বুঝতেন তাহলে এটা বলতেন না, আমার কষ্টের কারণে আমি কাউকে বলি। তো একই দিনে আমি বানিয়াপুকুরে, আমি যখন স্কুল খুললো রোজার পরে আমি যখন গেছি, আমার নিজের গ্রামের স্কুল, আমি সেখানে কিছু মিষ্টি টিষ্টি পাঠাইছি, আমার চাচাতো ভাই বোনের ছেলে মেয়েগুলো পড়ে স্কুলে, ওদের দিয়ে পাঠাইছি শিক্ষকদের কাছে। শিক্ষকদের মধ্যে থেকে এমন বক্তব্য এসেছে যে এত প্রতিবন্ধী টিচার নিয়ে আমি করবো কি করবে ক্লাসে স্কুলে এসে, আমার তো পড়াশোনা হবে না, এটাও শুনতে হয়েছে আমার নিজ গ্রামের স্কুল থেকে। শিক্ষকরাই বলেছে, কিন্তু যখন হয়তো আমার সামনে বলেনি, কিন্তু স্টুডেন্টদের সামনে তো বলেছে, তারা তো কোমলমতি শিশু, তারা তো বলবে না। আমিও তো কারো না কারো প্রিয় পাত্রী আছে ওখানে, আছে না, তারা তো বলবে যে এটা খারাপ লেগেছে, এটা বলছে। তো যাই হোক, তো যখন আমি জয়েন করলাম ওখানে, তো তারপরে আর কি তখন বুঝলো, শিক্ষক বুঝলো যে না আমাদের এই শিক্ষক এসে আমাদের কোনো খারাপ হয়নি। এবং আমার মনে হয় এখনো আমি সুনামের সাথেই চাকরি করে যাচ্ছি এবং খুব ভালোভাবেই করে যাচ্ছে চাকরি আর কি। এখনো রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন? জি, আমি 18 সাল থেকে স্থায়ী হয়েছে আর কি, এর আগে ডেপুটেশন ছিলাম, 14 থেকে 18 পর্যন্ত ডেপুটেশনে ছিলাম। ডেপুটেশনে? জি। আচ্ছা, যেহেতু ওখানে তখন ভ্যাকেন্সি ছিল না, না, পরে আমার এক শিক্ষক চলে গেলেন, ওখান থেকে প্রমোশন হয়, তখন আমি ওই পোস্টে স্থায়ী। এখন আপনার কর্মস্থলে কি অবস্থা? এখন কর্মস্থলে চলছে ভালো। পুরাতন সহকর্মীরা কি আছে না চলে গেছে? না, সবাই আছে, কেউ যায়নি। সবাই আছে? সবাই, শুধু একজন গেছেন, উনি আমার শিক্ষক ছিলেন, ওনার হাতে ধরে আমার হাতের লেখা শেখা আর কি। যারা এই ধরনের মন্তব্য করতেন যে এই ধরনের একটা পঙ্গু শিক্ষককে নিয়ে কি করব, ওনারাও আছেন? হ্যাঁ, ওনারাও আছেন। ওনাদের বিহেভ কেমন এখন? এখন আর ওনারা কিছু বলেন না, এবং আমি দেখি যে এখন মেন সাবজেক্ট গুলো আমার কাঁধে এসে পড়ে যায়। 5 এর ইংরেজি বলেন বা মেন সাবজেক্ট যেগুলো থাকে 4 এর গণিত, এগুলো যখন রুটিন করা হয় তখন সমস্ত কিছুর আগে আমার নামটাই চলে আসে।
তখন আমি হয়তো একটু ইয়ার্কি করে বলি যে সিনিয়র টিচার থাকলে কেন আমি জুনিয়র টিচার এই সাবজেক্ট গুলা নেবো, আর আমি তো একটু অসুস্থ মানুষ, আমাকে এটা না দিলে হয় না। তখন হেড ম্যাডাম বলে যে এসবগুলো তুমি বাদ দাও, তো এটা বাদ দাও, আমি যেটা বলি সেটা করো, যোগ্যতার প্রশ্নটা ঠিক আছে। তখন হেড ম্যাডাম বলে যে না তুমি এইভাবে কথা বলবা না, তুমি যদি না নাও বা এইগুলো যদি যাত্রার কাঁধে সাবজেক্ট গুলো দিয়ে তো আর আমি তো ওই নিরাপদ হতে পারছি, হ্যাঁ নিরাপদ হতে পারছি না। তখন ম্যাডাম যখন এই কথাটা বলে তখন তো ভালোই লাগে, যতই আমি বলি যে নেব না, সাবজেক্টটা নেব না, কিন্তু আমিও তো দীর্ঘদিন পড়াতে পড়াতে আমার তো অভ্যাস হয়ে গেছে যে আমি যখন 5 এর ইংরেজি পড়াচ্ছি, 4 এর গণিত পড়াচ্ছি বা ক্লাস 3 এর ইংরেজি পড়াচ্ছি, এই সাবজেক্ট গুলো পড়াতে পড়াতে আমার তো একটু অভ্যস্ত হয়ে গেছে। একটু সংসার জীবনটা শুরু হলো যেখান থেকে, কিভাবে হলো? এটা হচ্ছে আমরা বিয়ে করেছি 18 সালে। শ্বশুর বাড়ি কোথায়, কি বৃত্তান্ত একটু যদি। আচ্ছা, আমার বিয়ে হচ্ছে 18? জি 18 সালের মার্চের 11 তারিখে বিয়ে হয়েছে। তবে আমাদের হচ্ছে বিয়ে 18 সালে হলে আমাদের পরিচিত অনেক আগে থেকে। সিআরপিতে আমি যখন যাই 7 সালে গেছি সিআরপিতে, পরে আমি 8-এ আবার কম্পিউটার কোর্স করতে যাই সিআরপিতে। ওখানে আমি ভোকেশনাল ট্রেনিং করি দীর্ঘদিন ওই জায়গায় সিআরপিতে। তো যখন আমি ট্রেনিংটা করি তখন ওই সময় হচ্ছে এটা কি ট্রিটমেন্টের পরে পরের বছরে ওখানে হচ্ছে শুধুমাত্র এটা কি এডুকেশনের জন্য না, এটা হচ্ছে যে সমস্ত রোগীরা এসএসসি পাস থাকে আচ্ছা তাদেরকে কম্পিউটার ট্রেনিং করানো হয়, যদি রোগী যদি ইচ্ছুক থাকে বিনা পয়সায়। বিনা পয়সায় তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু দিয়ে 6 মাস 3 মাস এরকম ট্রেনিং থাকে। যারা হচ্ছে এসএসসি পাশের নিচে আছে তাদেরকে সেলাই ট্রেনিং দেওয়া হয়, ইলেকট্রনিক্স ট্রেনিং দেওয়া হয়, দক্ষতা অর্জন করা হয়। তাদেরকে পুনর্বাসনের জন্য এটা করা হয়, যে সেলাইয়ের কাজ করানো হয়। যারা হয়তো সেলাই ভালো করে তাদেরকে চাকরির ব্যবস্থা করা হয় এরকম, বা যারা কম্পিউটারে ভালো করে তাদেরকে হচ্ছে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়, বিভিন্ন কোম্পানি হোক বা সিআরপি হোক, এই কাজগুলোর জন্য করা হয়। কিন্তু আমি যে জন্য করেছিলাম সেটা হচ্ছে যে আমি খুব একা হয়ে গেছিলাম। আচ্ছা, অ্যাক্সিডেন্টের পরে আমি তো একটা যৌথ ফ্যামিলিতে বড় হওয়া, এক প্লেটে ভাত মাখাই আমরা 10 জন খাওয়া লোক। আমি এমন একটা ফ্যামিলি থেকে বড় হয়েছি, একটা জিনিস ভেঙে আমরা 10 জন খেয়েছি। আমরা একই বিছানায় 10 ভাই বোন ঘুমাইছি, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, ফুফা, এরকম আমরা ঘুমাইছি। তো হঠাৎ করে যখন আমার অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তখন আমি সবচেয়ে একা হয়ে যাই, আমার দিন সময় কিছুই কাটে না। তো যখন এই সময়টা কিভাবে কাটবে এজন্য পরে সিদ্ধান্ত নিলাম আমার মেজো ভাই যে না কিছু একটা করতে হবে, এইভাবে বসে থাকলে ও আরো শেষ হয়ে যাবে। তখন হচ্ছে আমাকে হচ্ছে ওইখানে কম্পিউটার কোর্সে পাঠালো, যে ও যদি কম্পিউটারটা শিখে আসে তখন হচ্ছে ওকে একটা কম্পিউটার কিনে দেবো, ও নিজের মতো করে কম্পিউটার চালায় যা খুশি তাই করবে, তো সময়টা কেটে যাবে। তো ওখানে কম্পিউটার শেখার পর আমি বাসায় চলে আসি, এবং যখন চলে আসি তখন আমার ভাই বোনরা মিলে হচ্ছে আমাকে একটা কম্পিউটার কিনে দেয়, সবাই মিলে কিনে দেওয়ার পর আমি বাড়িতেই চালাতাম। পরে তারপরও মানে ফ্যামিলি থেকে ওদের মনে হলো যেন এইভাবে হয় না, পরে বাজারে একটা দোকান দিয়ে দিয়েছিল আমার। এর জন্য অনেক কথা শুনেছি যে কেন এই কনজারভেটিভ ফ্যামিলির মেয়েরা কেন দোকানে এই সব হ্যান ত্যান। তো আমার পরিবারের একটা কথা ছিল যে আমার বোন যাতে ভালো থাকবে আমি সেটা করবো, শুধু সে কোনো খারাপ কাজ না করলে হলো বা খারাপ পথে না চললে হলো, এরকম। তারপরে কয়েক মাসের মধ্যে হয়তো আমার চাকরি হয়ে গেল, তখন ওইটা ছেড়ে দিলাম ছোট ভাই বোনদের উপর, ওরা তখন ওইটা চালাতে লাগলো, আমি আর যেতাম না। তো এখান থেকে মূলত মানে আমার হাজবেন্ডের সাথে পরিচয় ওই কম্পিউটার ট্রেনিং এর সময়। তখন ওরা তখন স্টাফ ছিল। উনিও কি মানে এতে না, উনি তখন ওখানকার স্টাফ ছিলেন। আচ্ছা আচ্ছা। তো স্টাফদের আবার 4টার পরে কম্পিউটার ট্রেনিং করানো হতো, ওখানে কিছু বেসিক বিষয়ে ট্রেনিং করানো। আচ্ছা, এখানে আরেকটুখানি শুনিনি, উনিও তো আসলে ট্রিটমেন্ট নিয়েছেন সিআরপি। হ্যাঁ, উনি কি ধরনের সমস্যা ছিল? উনি হচ্ছে পোলিও। উনি পোলিও, উনি ট্রিটমেন্ট কি উনি মূলত ওখানে মোটিভেশনাল ট্রেনিং করতে গেছিলেন। আচ্ছা। যাওয়ার পরে ওখানে থেকে যেন ওখানে চাকরি হয়ে যায়, তখন সিস্টার ওনাকে চাকরি দিয়ে দেয়। আচ্ছা। এবং উনি অনেকদিন চাকরি করেছেন ওখানে, উনি সম্ভবত 2002 সাল কি তার আগে থেকে মনে হয় চাকরি করছেন, বা 2004 থেকে আচ্ছা চাকরি করছেন। তো ওনাদের হচ্ছে ট্রেনিং থাকতো 4টার পর থেকে। তো আমরা যারা পারক শিক্ষার্থী ছিলাম তো তারা একটু এরকম দেখাতে যাই পরিচয়, নর্মাল পরিচয় আর কি, এমনি কথাবার্তা হতো। আর ও তখন হুইল চেয়ার চালাতো খুব ভালো। তো ও একবার হচ্ছে সাভার থেকে আপনার ধানমন্ডিতে হচ্ছে হুইল চেয়ার চালিয়ে গিয়েছিল একা হাতে। সাভার থেকে, এবং এটা রেকর্ড হয়েছিল। আচ্ছা। এবং
এটা থেকে মূলত ওর সাথে আমার একটা পরিচয়, মানে এমনি হাই হ্যালো এই সমস্ত কথাবার্তা তত্ত্বপত্র হয় এবং মোটিভেশনাল কথা হয় এরকম আর কি। কিন্তু ও আমাকে ভালোবাসতো, কিন্তু আমার ভিতরে এটা আসতো না কখনো আর কি। আমি তো জীবনে বিয়েই করবো না, এসব চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। তো তারপরে হচ্ছে বিদেশ ট্যুর করে ও, হচ্ছে বাস ট্রেন মানে বিমান বাদে বিশ্ব ভ্রমণ শুরু করলো। ও যখন বিশ্ব ভ্রমণ করে আসলো আর কি, তখন মনে হয় আমার চাকরি হয়েছে কিনা, কতগুলো দেশে গিয়েছিল? মনে হয় 27-28টা দেশে গেছে। আচ্ছা। এবং ও ডিসেবিলিটি ফান্ড নিয়ে কাজ করেছে এবং ওটার সাথে যুক্তও আছে এখনো। এখনো আছে? এখনো যুক্ত আছে। হুম। তো এভাবে আর কি আমাদের কথাবার্তা হয়, আলাপচারিতা হয় এবং আমাদের বাসায় এসেছিল দেখতে। পরে ও যখন প্রস্তাবটা দেয় তখন হচ্ছে আমি কমলাপুর পিটিআই তে হচ্ছে ইয়ে করছি, হচ্ছে টিচার্স ট্রেনিং করছি। তখন তখন মানে ও হচ্ছে প্রেমের প্রস্তাব বা বিয়ের একটা প্রস্তাব দেয়, তখন আমি বলে যে না, এটা আমার ইচ্ছা নাই। তার কারণ এখন সংসারে মেয়েদের বাচ্চা কাচ্চা না হলে একটা পরিবারে কখনোই রাখবে না, স্বাভাবিক। তো সঙ্গত কারণে এই হ্যানা হ্যানা করতে করতে মানে অনেকগুলো বছর চলে যায় আমাদের। আচ্ছা। প্রায় 8-9 বছর এই হানার ওপরেই থাকি আর কি। কিন্তু ওর একই কথা ছিল, জানে যেভাবে হোক বিয়ে করবো আর কি। কিন্তু পরে একটা পর্যায়ে আমারও মনে হলো, একটা জায়গায় যে মনে হলো যে ছেলেটা এত বছর ঘুরছে নিশ্চয়ই সে কখনো খারাপ হবে না, ভালোই হবে। পরে আমরা ফ্যামিলিগতভাবে সিদ্ধান্ত নিলাম 18 সালে এসে, তখন পরিবারের সাথে কথা বললাম যে এরকম ঠিক আছে আমরা বিয়ে করতে চাই। তো পরিবার থেকে তো একটা বাধা থাকেই, সবাই উভয়ের পরিবার থেকে, যেহেতু আমরা দুইজনই ডিজেবল, সবারই একটা শঙ্কা থাকে। আমার আব্বারা কোনোভাবে রাজি ছিলেন না, ওর পরিবারও রাজি ছিলেন না। তো যাই হোক, হয়তো সৃষ্টিকর্তা লিখনে লিখেছেন তাই হয়েছে। পরে 18 সালে আমরা বিয়ে করি আর কি। বিয়ে করার পরে আমি তো এখানেই থাকি, ছুটি হলে আর কি শ্বশুর বাড়িতে যাই। আর শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি হচ্ছে নাটোর সদরে, গ্রামের নাম হচ্ছে দক্ষিণপুর। ওখানে মানে বড় ছুটি হলে যাই। এবারও যেতাম, আমার ছেলেটা অসুস্থ বলে আমি যেতে পারিনি, প্রথম রোজায় চলে যেতাম। আর ছেলেটার মাদ্রাসায় পড়ছে, এই জন্য যাওয়া হয়নি, যে পড়াটা একটু হয়ে যাবে তো হয়তো শেষের দিকে যাবো আর কি। শ্বশুর বাড়িতে কে কে আছেন? শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার যা ভাসুর আছে, তাদের 2 ছেলে আছে। 2 ননদ, একটা ননদ মারা গেছে সম্প্রতি, আর বড় ননদ আছে। হাজবেন্ড কয় ভাই? ওরা 2 ভাই 2 বোন। আচ্ছা। তো ননদরা বিয়ে সবাই সেটেল ওদের এনে। আর বাড়িতে শ্বশুর শাশুড়ি আর যা ভাসুর আছে, আর ভাসুরের এক ছেলে, আর এক ছেলে ফ্রান্সে থাকে। আচ্ছা। এমনি পরিবারের সকলের সাথে আন্তঃসম্পর্কটা ভালো? জি, আন্তঃসম্পর্কটা ভালো আছে। আচ্ছা। এরপরে আসলে বিয়ে শাদী হয়ে গেল, এখন যে আপনার হাজবেন্ড যে ইয়েতে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, এটা যাওয়ার মানে কিভাবে গেলেন উনি, বা কবে গেলেন? উনি গেছেন হচ্ছে গত বছরের জুনে গেছেন। ওনার অনেকদিন থেকে ইচ্ছা ছিল, উনি তো কয়েকবার গেছেন ওখানে, তো ওনার ইচ্ছাই ছিল ওখানে যাব আর কি। তো প্ল্যান ছিল অনেকদিন থেকেই মূলত এটা, যেহেতু আমি রাজি ছিলাম না যে বাইরের দেশে যাই কি হবে। তো পরে মনে হলো যে ঠিক আছে, যখন একজন মানুষ যাইতেছে এতবার করে, তো ঠিক আছে যান। তো এখন ওই প্ল্যানেই গেছে আর কি, এখন আছে ওখানে। বাচ্চার বয়স তো বললেন 6 হ্যাঁ, বছর। আমাদের 18 সালে বিয়ে হয়েছে, 19 সালের মেতে হচ্ছে আমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে। আচ্ছা। ছেলে তো এমনি মানে কোনো সমস্যা নেই? না না, শারীরিক আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। আচ্ছা। এবং আমার ছেলে যে 6 বছর এখনো হয়নি, 2 মাস পরে তার 6 বছর হবে, এবং আল্লাহর রহমতে মনে হয় ভালোই হবে। এখন আমি যেহেতু 6 বছর হয়নি, আমি গত বছরের জুন জুলাইতে আমি শিশুতে ভর্তি না, এমনি জাস্ট আসা যাওয়ার জন্য রেখেছিলাম যে 25-এ তাকে আমি শিশুতে ভর্তি করব। আচ্ছা। তো ওই যে জুন জুলাইতে যে ভর্তি করবো, ওই সময়টাতে ও শিশুর সমস্ত পড়া কমপ্লিট করে ফেলেছে। পরে আমার ম্যাডামরা বললো যে না, ওকে শিশু রাখার দরকার নাই, ওকে 1-এ উঠাই দাও। ওই জন্য আবার ওকে এবার 1-এ উঠাই দিচ্ছে। এই যে আপনার এত লম্বা একটা স্ট্রাগল আপনার অ্যাক্সিডেন্টের পরের থেকে, এক সময় তো জীবনের সমস্ত ইচ্ছা পরাস্তই হয়েছিল। পুরোপুরি। হয়তো ভাবনাটাও এমন ছিল না যে আসলে আদনানের মতো একটা সন্তান না না, কখনোই না, কখনোই। এবং আমি যখন বিয়ে করি, আমার হাজবেন্ডের সাথে কথাই ছিল এটা, যে যদি আমাদের বাচ্চা না হয় তুমি কোনো কথা বলতে পারবে না,
আর একটাই শর্তে বিয়ে হতে পারে, যে আমার যদি বাচ্চা কাচ্চা না হয় পরিবার থেকে, আমার পরিবার থেকে কেউ না, তোমার পরিবার থেকে কেউ কোনো কিছু বলতে পারবে না। যদি এই শর্তকে মানতে পারে তাহলে বিয়ে হবে, না হবে না। এরম একটা ইয়ে ছিল আর কি। তবে একটা সমস্যা এসেছিল বিয়ের, যদিও আমার বিয়ের অল্প দিনের মাথায় বাচ্চা হয়েছে, তারপর ওই সময়ের মধ্যেও কথা এসেছিল, শ্বশুর বাড়ি থেকে কথা এসেছিল যে বাচ্চা কাচ্চা যদি না হয়, হ্যান ত্যান যা হয় আর কি গ্রাম্য পরিবেশে হয়েছিল, কিন্তু আমার হাজবেন্ড এটা আমাকে জানায়নি। কিন্তু তার কিছু কিছু ব্যবহারের কথাটা আমি বুঝতাম। পরে সে বলছে যে না আসলে এরকম যদি না হতো কি একটা হতো। তাতে থেকে বোঝা যায় যে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা কি কোন জায়গায়। আসলে সন্তান আমি মনে করি এটা তো সৃষ্টিকর্তার একটা আমানত। আল্লাহ পাক যাকে চাইবেন তাকে দিবেন, যাকে চাইবেন না দিবেন না। এটা তো আসলে জোর করে কোনো কিছু হয় না। তো আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া যে আল্লাহ পাক আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছেন। সেটাই, যে সমস্ত ইচ্ছা পূরণ করেছেন। এতটা যুদ্ধ করার পরেও হ্যাঁ, আদনানের মা হয়েছেন আপনি, এটা তো আসলে আপনি চিন্তাও করতে পারেননি যে এই অবস্থায়। না, আমি কখনো আমার ভাবনার বাইরে ছিল সবসময়। রাইট। তো এর জন্য এই কৃতিত্বটা আমি বলবো যে আমার হাজবেন্ডের। সে আসলে স্ট্রং মন মাইন্ডটা তার ছিল, বাট আমার কখনো ছিল না। এবং আমার বাচ্চা পেটে আসার পরও আমার এমন একটা চিন্তা ছিল যে না জানি কি হয়, না জানি কি হয়, এমন একটার মধ্যে ছিল সুস্থভাবে সে কি হয় না হয়। এবং আমার আব্বা সবসময় চিন্তাই করতো এটা। আচ্ছা। এবং যখন আমার বাচ্চা হয়, আমি তো ঢাকাতে হয়েছিল, এখানে কোনো ডাক্তার রিস্ক নেয়নি যে কি হয় না হয়, কিন্তু আমার বাচ্চার পজিশন ভালো ছিল সবকিছু। এবং আমি নিজেকে খুব লাকিলি মনে করি এই কারণে, আমার বাচ্চা হয়েছে মে মাসের 1 তারিখে ঢাকাতে, আমি এপ্রিল মাসের 27 তারিখে ক্লাস করছি। এই জন্য আমি নিজেকে খুব লাকি মনে করি। 27 তারিখে আমি ক্লাস করেছি, আচ্ছা, 28 তারিখে আমি ঢাকাতে গেছি। এইভাবে আমি গেছি। বাচ্চা ডেলিভারিটা ঢাকাতে হয়েছে, ঢাকা 8 দিনে করেছি আমরা। ক্রিটিক্যাল এখন ক্রিটিক্যাল ওখানকার ডাক্তার বললো কোনো সমস্যা ছিল না, কিন্তু এখানে গাংনীতে বলেন মেহেরপুরে যতগুলো ক্লিনিক ছিল সব জায়গায় আমরা খোঁজ লাগাইছি, কেউ রাজি ছিল না, শুধু একমাত্র রাজি ছিল তাহির ডাক্তার। কিন্তু আমার ফ্যামিলির কারোর ভরসা ছিল না তাহির ডাক্তার, এবং আরো ছিল না, যেহেতু আমাদের দেলদের মামাদের ফ্যামিলি ডাক্তার, উনি সমস্ত কিছু সাজেস্ট করেন। তো মামা কোনো সময় চাইনি, একই কথা যে ঢাকাতে চলে যাও। আপনার হাজবেন্ডের অনুভূতি যদি একটু বলেন। সে তো খুব খুশি, সে তো প্রথম থেকেই খুব খুশি ছিল, খুব ইয়ে ছিল। আমি বরঞ্চ ভয়তে ছিলাম, সাহসটাই বরঞ্চ সে দিয়ে গেছে আর কি সব সময়ের জন্য, সবসময় সাহসটা দিয়ে গেছে। এবং আমাকে তো লাফ দিয়ে উঠানামা করতে হতো, এটাও আমার একটা ভয় ছিল আর কি সব সময়ের জন্য যখন পেটে বাচ্চা ছিল। আচ্ছা। যে আমি তো খাট থেকে হুইল চেয়ারে লাফ দিয়ে উঠি, লাফ দিয়ে নামি, এটাও তো একটা কষ্টের ব্যাপার। তো আমার একটা ওই সময় একটা বড় সাপোর্ট ছিল আমার পরিবার। মানে আমাকে কোনো কিছু করতে হয়নি, জাস্ট আমার গোসল করা এবং বিদ্যালয়ে যাওয়া ছাড়া। এমনকি আমি যে হাত ধুয়ে খাবো সে খাবারটা আমার মুখের কাছে এনে দিত আমার পরিবার। এইটা আমি পরিবারের কাছে খুব কৃতজ্ঞ, খুব, মানে এই পরিবার না থাকলে সম্ভব না কখনো। এই জেলাতে জয়িতা হওয়ার গল্পটা যদি বলেন, কিভাবে আপনার সন্ধান পেল, অথবা এটা হচ্ছে 2013 সালে। তখন হচ্ছে আমার কাছে হচ্ছে আমার ইউপি মেম্বার হচ্ছে জমশেদ মামা ফোন করেছিল যে এরকম তোমার কিছু কাগজপত্র দিয়ে যাও, আমাদের লাগবে। আমিও জানতাম না যে আসলে তখন জয়িতা কি, এটা আমি জানতাম না। তো ওনারাই আমার সমস্ত কাগজপত্র নিয়েছিলেন, নিয়ে উপজেলাতে জমা দিয়েছিলেন। এবং উপজেলাতে যখন আমাকে নির্বাচন করা হয়, যারা নির্বাচন করেছেন তারাও কিন্তু আমাকে দেখেননি, তখন দেখেননি। ওনারা এমনি আমাকে নির্বাচন করে দিয়েছেন, শুধু আমার কাগজপাতি এবং ছবি এবং আমার গল্প। ইউপি চেয়ারম্যান এবং হচ্ছে আপনার ইউপি সচিব ছিলেন, যেহেতু সচিবের সাথে আমার অনেক কাজ হতো, জন্ম নিবন্ধন, তারপরে স্টুডেন্টদের আরো অনেক কাজ থাকে, সেটা ওই সচিবের হাত দিয়ে আমার হতো। হয়তো সচিব উনি গল্প টল্প করেছিলেন কিনা জানি না উপজেলাতে, ওনারাই মূলত আমারই তথ্য দিয়েছিলেন। তো পরে দেখলাম যে উপজেলাতে আমাকে প্রথম করেছেন, পরে আমাকে জেলায় পাঠাইছিলেন। তো আমি জেলায় গেছিলাম। তো উপজেলাতে আমি উপস্থিত থাকতে পারিনি, যেহেতু একই দিনে 2টা প্রোগ্রাম ছিল। তো জেলাটা আগে নিয়ে পরে আমি উপজেলাতে গিয়েছিলাম, জাস্ট শুধু ওই মহিলা অধিদপ্তরের যে ম্যাডাম ছিলেন নাসিমা আপা, ওনার সাথে কথা বলে তখন আমি ওই পুরস্কারটা নিয়েছিলাম। নাসিমা আপা তখন ছিলেন? হ্যাঁ, তখন ছিলেন এবং এখনো আছেন মনে হয়। এখন এই যে জেলার দায়িত্ব পালন করছেন। জেলার দায়িত্ব পালন করছেন। আজকে দেখা হলো, ওনার আমন্ত্রণেই আমি গিয়েছিলাম আজকে ইয়েতে প্রোগ্রামে। আচ্ছা, এই যে এখন
প্রায় শেষ সময়ে চলে আসছে। আপনি এই যে যুদ্ধটা করলেন জীবন নিয়ে, এবং সত্যিকার অর্থে আপনার যে যুদ্ধের ফল, এটা অভাবনীয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আপনি হারেননি। হারেননি তো বটেই, আপনি এই সমাজে দাঁড়িয়ে যে বিজয়টা অর্জন করেছেন, এটা সত্যিকার অর্থেই সমাজের অপরাপর নারীদের কথাই আমি বলবো, যে তাদের তো বটেই, যেটা একটা পুরুষকে বলা হয় যে নারীর চেয়ে তাদের আহ, ইয়েটা এটা একটু বেশি শক্তিশালী চিন্তাগতভাবে, যে শারীরিকভাবেও শক্তিশালী। একটা পুরুষের পক্ষেও এই যুদ্ধটা কতটা আসলে সে করতে পারতো, আপনি যেটা করেছেন, আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমি আসলে ভাবছি যে আসলে আপনাকে কিভাবে মূল্যায়ন করা হবে। সেই ক্ষেত্রে যদি বলি আপনার এই যুদ্ধকে মানে সে বারবার যদি স্যালুট করা যায়, এটা একটা অভাবনীয় জার্নি, অভাবনীয়। তো আপনি যদি বলেন যে আসলে এই বেঁচে থাকার বা শুধু বেঁচে থাকা না, এই ধরনের একটা ডিজেবল অবস্থায় একটা মানুষ কিভাবে স্বাবলম্বী হলো, এটা আমার দেখা যে আমি আসলে এই ধরনের আপনার প্যারালাল কাউকে দেখি না। তবে একজনের সাথে আমার পরিচয় হয়েছে বা তাকে নিয়েও আমি একটা অনুষ্ঠান করেছি, তিনি অন্ধ, আপনি নিশ্চয় তাকে চিনেন কিনা, ওমর ফারুক। ওমর ফারুক, হ্যাঁ, অন্ধ, হ্যাঁ, যিনি কম্পিউটারের উপরে তার আমি ওনাকে ইয়ে কম্পিউটার কোর্সে একবার মালয়েশিয়ায় পাঠাইছিলাম আমাদের একটা সংগঠন থেকে। আচ্ছা, আমি তাকে চিনি। তাছাড়া আমার এই ধরনের এই দুইটা মানুষ ছাড়া আমার কাছে মানে চোখে পড়েনি যে এই প্যারালালি আর কেউ আছে কিনা এই ধরনের, হয়তো আছে, আমি জানি না। তবে আপনাদের এই যে জার্নিটা, ওমর ফারুক বা আপনার, আপনার তো একদম খুবই এক্সেপশনাল, সে তো সক্ষম, জাস্ট তার চোখটা নেই, কিন্তু আপনার তো সেই অর্থে বলা যায় যে হাঁটতে পারে না মানে সে আর কিভাবে চলবে। আমার চলার পথে অনেকে বলে না যে অর্থ, জিনিস, সম্পদ দিয়ে সহযোগিতা, হুম কিন্তু আমার জীবনে কিছু মানুষ এমন কিছু কথা বলেছে হুম যে কথাগুলো আমাকে সামনে এগিয়ে চলার জন্য সব সময় অনুপ্রেরণা জাগে। রাইট। যেমন আমার মা, যখন আমি বিছানাগত ছিলাম, তখন যখন কেউ কিছু আমাকে দেখতে আসছে একটা বাজে কথা বলতো, তখন আমার মাকে একটা কথা বলতে শুনতাম যে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আমার মাকে এই কথাটা বলতে শুনতাম, কিন্তু তখন এই কথাটার মর্ম বুঝিনি, কিন্তু এখন বুঝি যে মা কেন এই কথাটা বলতো। মানে মার মনোবলটা এতটাই শক্ত রাখতে কথার দ্বারা, যে কে কি বললো আমার কানে তোলার দরকার নেই। আমার মেয়ে আমার সামনে বেঁচে আছে, মানে আমার পাহাড় বেঁচে আছে আমার সামনে। এবং আমার মেজো ভাই একটা কথা বলছো যে অকারণে চোখের পানি ফেলে লোকের সামনে নিজেকে ছোট করার কোনো যুক্তি নাই। তুমি সুস্থ হও, কলমের মাধ্যমে জবাবটা তুমি দাও। আমার পরিবার থেকে কিছু কিছু কথা আমি শিখেছি যে অযথা মুখ দিয়ে উত্তর দেওয়ার দরকার নেই, তুমি কলম চালিয়ে উত্তরটা দাও। তুমি এমন ভাবে কলম চালাও যে কলমটা কেউ নড়াতে পারবে না সেই জায়গা থেকে। আর সিস্টার আমাকে একটা কথা শিখেছিলেন, সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভ্যালোরিয়া টেইলর। তখন অনেক রাত, রাত 11:30 বাজে, উনি আমার রুমে যেয়ে আমি হতাশ দৃষ্টিতে তাকিয়ে আছি, উনার হাতের কলমটা আমার হাতে গুজে দিয়ে বললেন, আমি বলবো না তোমার জন্য তুমি কিছু করো, তবে যে মানুষগুলো তোমার পান তাকে বেঁচে আছে, সেই মানুষগুলোর জন্য তোমাকে কিছু করতে হবে। আচ্ছা, তুমি সেই মানুষগুলোর জন্য কিছু করবা, তার কারণ তাদের প্রতি তোমার দায় আছে। তাদের যেমন তোমার প্রতি দায় আছে, তোমারও তো কিছু আছে। তুমি কি ফিরে ফিরে নিবা কোনো কিছু? কোনো কিছু ফিরে নেওয়া যাবে না। এইটা। আরেকটা হচ্ছে যে যখন আমাকে কোনো শিক্ষক, আমার শিক্ষকরা আমার জীবন অন্যরকম আদর্শ। আমার এক শিক্ষক একদিন বলছে, দেখো তোমার পানি পিপাসা লেগেছে, এদিকে তোমার বাবা এসেছে বাড়িতে, তোমার বাবারও পানি পিপাসা লেগেছে, এখন তোমার মা পানি দেবে দুজন ব্যক্তিকে, দুজনে একসাথে পানি চেয়েছো, এখন তোমার কি করা উচিত? সেই জায়গায় তুমি ওই জায়গায় চুপ হয়ে যাবে, আগে তোমার মাকে বলবা পানিটা বাবাকে দিতে, তুমি ওই জায়গাটা ধৈর্য ধরবা, তাহলে দেখবা পরিবেশটা অনেক সুন্দর হয়ে যাবে। কিন্তু তুমি যদি বলো যে বাবার আগে আমি খাবো, বাবাও চাইলো যে মেয়ের আগে আমি খাবো, একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে ওখানে। সেইটা না করে একটা পরিবারে যদি ব্যালেন্স করা যায়, সেই পরিবারটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, পরিবারে কটু কথা থাকবে, ঝামেলা থাকবে অনেকের। আমরা যদি
এই ঝামেলাটাকে, এই কটু কথাটাকে বা একটু খারাপ ব্যবহারটাকে যদি জাস্ট আমরা একটু মানে সাইডে রেখে যদি আমরা ভালোগুলা যদি মূল্যায়ন করি, দেখবো যে আমাদের ভালোর পাল্লাটাই ভারী। এবং আমরা শুধু আমি বলে না, প্রত্যেকটা মানুষই, যখন আমরা বলি না পরিবারের প্রতি আমাদের একটা অভিযোগ থাকে না, বাইরের মানুষের প্রতি একটা অভিযোগ থাকে না, যখন ওই মানুষটাকে যখন আমরা অভিযোগ করি, দিন শেষে রাত্রে যখন আমরা নিজেদেরকে আত্মমূল্যায়ন করি, আত্মসমাজ, যেমন আমরা কি বলবো, পাঠদানের ভাষায় আমরা যেটা বলি, শিক্ষকের আত্মসমালোচনা, যেটা মানে একজন শিক্ষক পাঠদান করতে যাই কতটা পাঠদান করেছে বা কোথায় তার ঘাটতি রয়েছে, একজন শিক্ষক যদি আত্মমূল্যায়ন করে, আত্মসমালোচনা করে, সে তার ক্লাসের ঘাটতিটা তুলে ধরতে পারে। ঠিক একইভাবে প্রত্যেকটা মানুষের জীবনেও এটা শুধু আমার ক্ষেত্রে বলবো না, প্রত্যেকটা মানুষই দিন শেষে যখন রাতে যদি চিন্তা করার কথা বলবো না, সে যদি একবার যদি তার খাতায় কোথাও যদি একটু লেখে যে আমি আর সারাদিন এই ভালো কাজগুলো করেছি, এটা খারাপ কাজ করেছি, দেখা যাবে যে দিন শেষে তার ভালো কাজের পাল্লাটা যদি ভালো হয়, তার মনটা ভালো হয়ে যাবে। এবং পরবর্তী দিন যদি সে একই কাজ করে, তখন তার মনে হবে যে ওই যে খারাপ কাজটা করেছে, ওখান থেকে অন্তত পক্ষে সে 2টা খারাপ কাজ বাদ দিতে হলেও দিবে সারা দিনে, পরবর্তী দিনে। এইভাবে একটা সময় দেখা যাবে মানুষের ভিতরে ওই চিন্তাধারাটাই থাকবে না। এখন বাবা মা নিশ্চয়ই বেঁচে আছেন? না, আমার বাবা মারা গেছে। আমার ছেলে যখন 14 দিন বয়স, তখন উনি মারা গেছেন হার্ট স্ট্রোক। মা আছে আমার সাথে আছে আর কি। তাহলে বাবা তো আপনার মোটামুটি প্রতিষ্ঠা দেখে গেছে। হ্যাঁ, দেখে গেছে। শুধু নাতিটাকে হ্যাঁ, যখন নিয়ে আসি হসপিটাল থেকে 8 দিনের মাথায় নিয়ে আসলাম, আব্বা তো ছোট মানুষ নিতে পারে না, তো আমার ছেলের মাথায় জাস্ট হাত বুলাইয়ে দিয়েছিল আর কি, এইটুকুই। তারপর যেদিন নিয়ে আসি তার পরের দিনে আব্বা মানে হার্ট অ্যাটাক করে তাকে কুষ্টিয়াতে ভর্তি করা হয়। 4 দিন পরে হসপিটালে মারা যান আর কি। শ্বশুর শাশুড়ি আছেন? আমার শ্বশুর শাশুড়ি আছেন। সব শেষে যদি বলি যে আজকে এই নারী দিবস, আপনি একজন জয়িতাই শুধু না, আসলে এই জয়িতা বলে আপনাকে আসলে ছোট করাই হচ্ছে। আসলে আপনার যে জার্নি, আপনার যে স্ট্রাগল, এটা আসলে মূল্যায়ন করা কঠিন। সেক্ষেত্রে সাধারণ আমাদের সমাজে আপনি জানেন যে আমাদের নারী পুরুষের যে বৈষম্য, এবং সাম্প্রতিক সময়ে নারীদের প্রতি যে অসম্মান করা হচ্ছে, ট্রানজিশন টাইম আমরা পার করছি। নারীদের যদি আপনার কোনো বক্তব্য থাকে, যারা লেখাপড়া করছেন, বা আপনি তো একজন ডিজেবল, এটা তো সুস্থ নারীদের প্রশ্নেও আপনার যত বক্তব্য থাকার কথা, তাদের এখান থেকে আপনার জীবন কাহিনী নিয়ে তাদের অনেক কিছু ইন্সপায়ার্ড তারা হতে পারে, যদি কিছু বলার থাকে। আমি আজকে নারী দিবসে 3টা কথার আলোকে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে শুধু নারী না, একজন মানুষ হিসাবে, একজন নারী হওয়ার আগে তো মানুষ। আমরা সমস্ত কিছুর আগে যদি আমরা একজন মানুষ হিসাবে যদি মানুষকে মূল্যায়ন করি, তার কারণ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। কোথায় নারী, কোথায় পুরুষ, কোথায় শিশু, কোথায় মেয়ে, এগুলো তো পরের বিষয়। কোথায় প্রতিবন্ধী, মানুষ সমস্ত কিছুর আগে মানুষ। আমি যদি মানুষ না হই, আমার নারী দিয়ে কি লাভ, প্রতিবন্ধী দিয়ে কি লাভ, পুরুষ দিয়ে কি লাভ? আমি যদি মানুষ হই, আমি যেই হই না কেন, আমি অন্যরকম কেউ হয়ে যাব সেই জায়গায়। তো নারীদেরকে শুধু নারী হিসেবে না, নারীর আগে মানুষ হিসেবে কল্পনা করি। যদি মানুষ হিসাবে আমরা যদি কল্পনা করতে পারি, বা আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটাকে যদি বদলাতে পারি, আমরা যদি এইটা না ভেবে ওইটা মেয়ে, ওইটা ছেলে, এটা শিশু, এটা এইসবগুলা চিন্তা না করে সমস্ত কিছুর আগে মানুষ, আমাদের কনসেপ্টটা যদি এটা থাকে যে মানুষ, একজন মানুষ কি, স্বয়ং আল্লাহ যেখানে একজন মানুষের মর্যাদা সর্বোচ্চ করে দিয়েছেন, সেখানে মানুষ হয়ে যখন আমরা মানুষকে কটু কথা বলি, বাজে কথা বলি, তখন আমাদের চিন্তা করা দরকার যে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, যে সম্মানটা তিনি দিয়েছেন এই মানুষকে, আমরা কি করে ওই মানুষটাকে অবহেলা করি বা খারাপ ভাষায় কথা বলি বা তাদের সাথে খারাপ আচরণ করি? এটা তো ঠিক না, এটা ঠিক না। তার আগে আমি একটা কথা, আমি সম্প্রতি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমাদের উপজেলা যে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, এরকম একটা পোস্ট মনে হয় দেখেছেন কিনা জানি না। তো যখন সেখানে বসানো হচ্ছে আমাকে, আমি যেতে চাই না ওখানে, তো যেহেতু রোদে বসে আছি,
কয়েকজন শিক্ষক আমাকে বলছেন যে আপা আপনি ওখানে কেন বসবেন, আপনি মানে যে জায়গায় ছায়া আছে ছায়া জায়গাটাতে বসেন। ওখানে একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এভাবেই বলছেন, এসব কেন এখানে নিয়ে আসা হয়? চিন্তা করেন, আমাকে বলছে, আমি একজন শিক্ষক, কিন্তু উনিও শিক্ষক আমিও শিক্ষক, উনি জাস্ট হুইল চেয়ার দেখে বলছেন যে এসব কেন এখানে নিয়ে আসা হয়। তো আমি জাস্ট অবাক। তার মানে কি আমার কি উত্তর ছিল না ওনার কাছে, ওনাকে দেওয়ার মতো? সেই যোগ্যতাকে আমার নেই উত্তর দেওয়ার মতো? আমি যে উত্তর দিলেই যে উনি শুধরাবেন তা তো না, বা উনি এই কথাটার অর্থ বুঝতে পারবেন তা তো না, উনি তো বোঝেননি। তো আমি চাই যে প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি বদলাক, তাদের ভিতরে এইটা জন্মাক যে আমরা সবাই মানুষ, মানুষ হিসেবে মানুষকে আমরা মূল্যায়ন করি। এইটা। আর নারীদের ক্ষেত্রে, যেহেতু আজকে নারী দিবস, নারীদের ক্ষেত্রে যদি বলি, নারীদেরকে একটা কথাই বলবো, তোমরা লজ্জা, ঘৃণা, ভয়, এই তিনটা বিষয় এড়িয়ে চলো। লজ্জা বলতে এই না যে তুমি শালীনতার বাইরে চলো, শালীনতা মধ্য থেকেও কিন্তু লজ্জাকে অ্যাভয়েড করা যায়। সেটা কিভাবে? আমি একটা জায়গায় কাজ করছি, কোনো মানুষের কারণে কোনো কিছুর জন্য আমি ওই কাজটা করতে পারছি না, না, এটা আমার কাজ, আমাকে করতে হবে। আমি যখন বাজারে যাই, অনেকে প্রশ্ন করে তোমার ভাই নেই, বোন নেই, কেউ নেই, তুমি কেন বাজারে এসেছো? কেন, আমি কি বাজার করতে পারি না? সমস্যাটা কোথায়? আমি আমার ভাইকে দিয়ে বাজার করব, ঠিক আছে, তার তো সাংসারিক কাজ থাকতে পারে, পারে না? অবশ্যই থাকবে। বা আমি যে জিনিসটা বাজার থেকে কিনবো আমার পছন্দ মতন, সেইটা আমি তাকে আনতে দিলাম, সেটা নাও আনতে পারে, ঠিক না? তাহলে এই জায়গায় তো আমার লজ্জা করার কিছু নাই। তো আমি শালীনভাবে চলবো, ভালোভাবে চলবো, এবং কে কি বললো, আমি যদি এইদিকে কান দিতে যাই, আমার পথ চলা হবে না। যদি একটু আরেকটু যদি শুনি যে সামনের লক্ষ্য, তেমন কোনো লক্ষ্য যদি থাকে সেটা। এখন আমার লক্ষ্য হচ্ছে একটাই, যে ছেলেটাকে আল্লাহ পাক আমাকে মানুষ করার তৌফিক দান করুক নীতি নৈতিকতার ভিত্তিতে, এবং একটা ভালো পরিবেশ দিতে পারি। আর এই তো, আর যেটা আছে যে যতদিন বাঁচছি, যতদিন শিক্ষকতায় পেশে আছি, আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি আমার শিক্ষাদানটা করতেছি আমার শিশুদের মাঝে। মানে আমার পরিবর্তে, মানে আমি যখন থাকবো না, আমার সেই ছাত্র বা ছাত্রী যাতে বলতে পারে যে না, সে তার কর্তব্য দায়িত্বটা সে পালন করে গেছে। মানে পিছনে যাতে কোনো শিক্ষার্থী মানে আমাকে বলতে না পারে যে এই ম্যাডাম আমাদের পড়ার প্রতি অবহেলা করেছে, আমাদের উপদেশ দেওয়ার ক্ষেত্রে অবহেলা করেছে, এইটা যেন শুনতে না হয়। আল্লাহ পাক আমাকে এই তৌফিকটা দান করুন, আপনার এটা একটু সবসময় চাই। প্যারিসে যাওয়ার কথা শুনছিলাম। এটা যেহেতু আমাদের একটা ভিসা আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। এখন আমি এটা কিছু বলতে চাচ্ছি না। এটা কিছু বলতে চাচ্ছেন না। আকলিমা, অনেক ধন্যবাদ, খুব কষ্ট করে আমাদের এই স্টুডিওতে এসেছেন। আমি শেষে একটা কথা বলতে চাই, যে আমাদের সমাজে যে সমস্ত নারী রয়েছে, একান্তই আবদার থাকবে যে নারীরা বিভিন্ন বঞ্চনা থেকে দূরে থাক, যে মুখ গুজে কান্না থেকে দূরে থাক তারা, এবং তারা তাদের নিখাত ভালোবাসা এবং সম্মানটুক নিয়ে বেঁচে থাক। এটাই হচ্ছে আমার শেষ কথা। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, অনেক দোয়া রাখবেন। অনেক অনেক ধন্যবাদ মেহেরপুর প্রতিদিনকে। সুপ্রিয় দর্শক, শুনছিলেন কথা। আসলে প্রকাশ ভঙ্গি হয়তো সব সময় সমান হয় না। যদি আপনাদের দুইটা জায়গাকে স্মরণ করাই, খুব শেষের দিকে আকলিমা বলছিলেন যে একটা খেলার মাঠে যখন তিনাকে ছায়াতে প্যান্ডেলের কাছে নিয়ে এসে বসিয়েছিলেন কোনো এক শিক্ষক, আর এক শিক্ষক বলছেন এসব কেন ওইখানে, মানে মানুষকে বলছে এসব কেন, হুইল চেয়ারে যিনি আছেন তাকে বলছে এসব কেন। ভাবতে পারেন আসলে কোনো মানুষের চামড়া যদি গায়ে থাকে এই কথা বলতে পারে? এইগুলাকে এতগুলা ঘাত প্রতিঘাত দলাই মারাই করে আজকের আকলিমা এই জায়গায় এসছেন, এখনো শীত দ্বারা টান করে কথা বলছেন, জগৎ জয় করার আকাঙ্ক্ষা আছে। আমি ওনার আর একটা বিষয় আপনাদের কাছে অবতারণা করছি। 5 বছর ধরে চাকরি করেছেন 6-7 কিলো দূরে গ্রাম থেকে, উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার,
অজুহাত দিয়েছেন বদলি তিনারা করতে পারবেন না, রাজনৈতিক ব্যাপার আছে। আমি আপনি কি বুঝলাম? ওই রাজনীতিটা কতটা অমানবিক হলে এই ধরনের একজন ডিজেবল মানুষ, তাকে 5টি বছর 7 কিলো দূরে চাকরি করতে হয়েছে এবং উপজেলা এবং জেলা কর্মকর্তার কিছুই করার নাই। তাদের বক্তব্য ছিল এটা রাজনৈতিক বিষয়। কিন্তু সমাজে কেউ না কেউ তো দাঁড়াবেন। ওই যে শীত দ্বারা টান করে চলা মানুষ আকলিমা একা একা চলে গেছেন ডিসি সাহেবের কাছে। ডিসি সাহেব কথাটা শুনে কি করলেন? তখন থেকে কয়েক ঘন্টার একটা সময় বেঁধে দিয়ে বললেন সকাল 9টার মধ্যে আকলিমার বদলি আমি দেখতে চাই। আকলিমা বদলি হলো। কথা শুনছিলাম, আমি অশ্রুসিক্তও হয়েছি। তার কারণ এই ধরনের অমানবিক আচরণ সহ্য করা আমাদের মতো মানুষের জন্য খুব কষ্টকর। তার কারণ খুব মানবিক মানুষ দাবি করব না, কিন্তু মানবিকতা চর্চা করি, অমানবিক আচরণকে ঘৃণা করি, যার কারণে চোখের পানি হয়তো সংবরণ করতে পারি না। আসুন আকলিমার শেষ কথাই আমরা মানুষ হই। অন্য কিছু না হতে পারেন, মানুষ হন। তবে মানুষ হওয়াটাই কঠিন। আপনি অন্য সব কিছু হতে পারবেন, মানুষ হতে পারবেন না। আসেন আমরা চেষ্টা করি, এই মানুষটা হওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই।